আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভয়েস অফ জান্নাতের চ্যানেলের পক্ষ থেকে আমি সুজন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কেউ পুরো গল্পটা না শুনে বাজে কমেন্ট করবেন না। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সাথে যদি কথা বলতে চান, ডেসক্রিপশন বক্সের নম্বর দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আর হ্যাঁ, আমাদের গল্পতে লাইক করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো চলুন গল্পটা শুরু করা যাক। পাত্রী পছন্দ হয়নি ভালো কথা, যাওয়ার আগে খরচের টাকাটা তো দিয়ে যান। কিসের খরচের টাকা? গোষ্ঠী সহ এসে খেয়ে গেলেন, সেই টাকা কে দেবে? বাবা বাজার করেছে 15,000 টাকার, আর আমার মা চাচিরা যে পরিশ্রম করে রান্না করেছে তার দাম 5,000। আর হ্যাঁ, অবশ্যই আমার টাকাটাও দিয়ে যাবেন। পার্লারে যাওয়া আসা সহ সব মিলিয়ে খরচ হয়েছে 5,000 টাকা, সর্বোচ্চ 25,000 টাকা। পাত্রীর মুখে এমন কথা শুনে সবাই অবাক, বিশেষ করে পাত্রের মা। পাত্রীর নাম ছিল দিশা। পাত্রের মা তার স্বামীকে শুধু চিমটি কাটছে আর ফিসফিস করে বলছে, ওঠো না কেন? আর এক মুহূর্ত থাকা যাবে না। পাত্রের বাবা উঠতে ধরল। সেই কথা শুনে দিশা বলল, আঙ্কেল, আগেই তো ওঠা যাবে না, আগে আমার দাবি মানতে হবে। পাত্রের বাবা বলল, আমরা তো এত টাকা সাথে করে আনিনি। দিশা তখন বলল, তাহলে আজকেই আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে হবে। এবার ভেবে দেখুন কি করবেন। পাত্রের মা হঠাৎ করে বলে উঠল, এখানে ভাবার কি আছে? তোমার সাথে তো আমার ছেলের জীবনও বিয়ে দেব না আমি। দিশা বলল। তাহলে গুনে গুনে 30,000 টাকা দিন, একটা টাকাও কম দিলে কিন্তু হবে না। পাত্রের বাবা বলল, মা, তখন না 25,000 টাকার কথা বললে? দিশা বলল, আঙ্কেল, আমি যে সেজে গুজে এতক্ষণ ধরে বসে আছি আপনাদের সামনে, তার কি কোনো মূল্য নেই? পছন্দ হোক বা না হোক, খুশি মনে কিছু তো দিবে, তাই এর জন্য 5,000 ধরেছি। পাত্রের মা রেগে গেল। আমার একটা টাকাও দেব না, দেখি তুমি কি করো। এই বলে তিনি তার স্বামীকে আবার একটা চিমটি দিলেন। উঠছো না কেন? সামান্য একটা মেয়েকে দেখে কেন ভয় পাচ্ছ? পাত্রের বাবা বলল, আমি এখন কি করব? মেয়েটা খুব সিরিয়াস মনে হচ্ছে। হয় টাকা দিতে হবে, তা না হলে তোমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। পাত্রের মা তার স্বামীর দিকে একবার চোখ বড় বড় করে তাকালো। কি বললে তুমি? পাত্রের বাবা বলল, আমি কিছু জানি না, তুমি যেভাবে পারো ম্যানেজ করো, আমি এর ভিতর নাই। পাত্র চুপ করে বসে আছে। পাত্রের নাম ছিল ঈশান। ঈশান দিশার এমন সাহস দেখে খুব অবাক হলো। ছেলে হয়েও তো তার এত সাহস নেই। দিশার কথা বলার স্টাইল দেখে সে পুরোই পাগল হয়ে গেল। আর এত সুন্দর করে সেজেছে, মনে হচ্ছে আজকেই বিয়ে তার। দেখতে যেমন সুন্দর, তেমনি তার অনেক গুণ। ওর মা যে কেন মেয়েটাকে পছন্দ করছে না, ঈশান বুঝতে পারছে না। ঈশানের মা এবার ঈশানকে বলল, তুই কিছু বল, চুপ করে আছিস কেন? ঈশান লজ্জাবতী মেয়েদের মতো নিচু মুখ হয়ে বলল। আমি কি বলবো? ঈশানের মা সেই কথা শুনে আরো রেগে গেল। কি বলবি মানে? মেয়েটা যে আমাদেরকে ফাঁদে ফেলেছে, জোর করে টাকা হাতিয়ে নিচ্ছে, তুই তবুও কিছু বলবি না? ঈশান তখন বলল, উনি তো বিয়ের প্রস্তাবও দিয়েছেন, আমরা না হয় সে সত্যটাই মেনে চলি। ঈশানের মা সেই কথা শুনে ঈশানের কান টেনে ধরল। তুই এত কিছুর পরও ওই মেয়েটাকেই বিয়ে করতে চাচ্ছিস? ঈশান বলল। লাগছে আমার, ছাড়ো। ঈশানের মা ছেড়ে দিল কানটা। ঈশান তখন বলল, আমার কি দোষ? আমি কি পাত্রী দেখতে আসতে চেয়েছি? কত করে বললাম আমি পাত্রী দেখতে যাব না, তোমরা যাকে পছন্দ করে আনবে তাকে বিয়ে করব। তবুও জোর করে আমাকে আনলে। এখন তো আমার এই মেয়েকে ভালো লেগেছে, আমার গার্লফ্রেন্ডের সাথেও বিয়ে দিচ্ছ না। এখন এই মেয়েটাকে ভালো লাগলো তাতেও তোমাদের পছন্দ হচ্ছে না। ঈশানের মা বলল, এই মেয়ে তোর কিভাবে পছন্দ হলো, যে বড়দের সম্মান করতে জানে না? ছি, তোর চয়েস এত খারাপ। না জানি তোর গার্লফ্রেন্ডটা আরো কত বেয়াদব। এই কথা শুনে ঈশানের বাবা ঈশানের মাকে বলল,
ছেলেকে তো যে কোনো একটা মেয়ের সাথে বিয়ে দিতেই হবে। ছেলেরও যখন চয়েস হয়েছে, আবার মেয়েটাও বিয়ে করতে চাচ্ছে, তাহলে বিয়েতে রাজি হওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ঈশানের মা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। তোমরা নিজের মানুষরাই আমার বিপক্ষে চলে যাচ্ছ। এখন তো শত্রুপক্ষ আরো শক্তিশালী হলো। তুমি তোমার ছেলেকে এখানেই বিয়ে করাও, আমি চললাম। এই বলে ঈশানের মা চলে যেতে ধরলো। দিশা তাকে আটকালো। না না আন্টি, যাওয়া যাবে না তো, আগে আবার দাবি মানতে হবে। ঈশানের মা আরো জোরে কাঁদতে লাগলো। তিনি ঈশানের বাবাকে বললেন। তোমার কাছে কত টাকা আছে? ঈশানের বাবা বলল। একটা টাকাও নাই। ঈশানের মা রেগে গেল। টাকা নেই মানে? এতদিন পকেটে এত টাকা থাকে আর আজ ফকিরের মতো টাকা না নিয়ে বিয়ে করতে এসেছো? ঈশানের বাবা বলল। মিষ্টি যে নিলাম 10 কেজি, সেখানেই সব শেষ হয়েছে। ঈশানের মা বলল। এত করে বললাম এতগুলো মিষ্টি নিও না, তবুও শুনলে না। এখন টাকা দিতে না পারলে ওই বদমাইশ মেয়েটার সাথেই আমার ছেলের বিয়ে দিতে হবে। ও বাবারে, কি হবে এখন? আমার ছেলের জীবনটা শেষ। কুনজর লেগেছে বাবা। ঈশানের মা ঈশানের গায়ে থুতু ছিটিয়ে দিল। বাবা, তোর জন্য ভালো বউ আনতে পারলাম না, আমাকে মাফ করে দিস। তোর বাবাকে কত বললাম আমার বোনের মেয়ে তানিয়াকে দিয়ে বিয়ে করাও, উনি তো শুনলেনই না। এখনকার মেয়েরা কত বিপজ্জনক দেখেছো। আর তার সাথে মেয়ের মা বাবাও মেয়েকে ব্যবসায় নামিয়ে দিয়েছে। এখন কি করি? ঈশান বলল। মা, আমার কাছে 5,000 আছে। ঈশানের মা দৌড়ে ঈশানের কাছে গেল। দে দে টাকাটা। এই বলে তিনি টাকাটা নিয়ে দিশার হাতে দিল আর বলল। বাকি টাকা পরে দিয়ে যাবে। দিশা বলল। আমি বাকির ব্যবসা করি না। ঈশানের মা বলল। এই ব্যবসা কতদিন ধরে করেছো? আজকেই ফার্স্ট। আপনার ছেলের সাথে বিয়েটা না হলে ভাবছি এই ব্যবসাটাই কন্টিনিউ করব। বউ সাজার শখও মিটবে, টাকাও কামাই হবে। ঈশানের মা কাঁদতে লাগলো। এই কোন চক্রে পড়লাম রে? তিনি ঈশানের বাবাকে বললেন। এই মেয়ের খোঁজ কোন ঘটকে দিয়েছে? একে কাছে পেলে চিবিয়ে চিবিয়ে খাইতাম। ঈশানের বাবা তার জামাইয়ের দিকে তাকালো। তার জামাই হাত জোর করে বলল তার নাম যেন না বলে, কারণ ঈশানের দুলাভাই এই মেয়ের কথা বাসায় সবাইকে বলেছে। সেই কথা শুনে সবাই দিশাকে দেখতে এসেছে। ঈশানরা আসার সাথেই আগে খাওয়া দাওয়া করানো হয়েছে। তারপর মেয়েকে সবাই মিলে অনেক প্রশ্ন করেছে। দিশার উত্তর শুনে ঈশানের মা সবার সামনেই বলে দিয়েছে এই মেয়ে তার পছন্দ হয়নি, কিছুতেই তার ছেলের বউ হিসেবে সে হতে পারবে না। ঈশানের দাদি প্রশ্ন করছে একটু হেঁটে দেখাও তো। দিশা বলল। আমি তো পায়ে হেঁটে এখানে এসেছি, তখন দেখেননি? তাহলে এখন হাঁটতে বলছেন কেন? ঈশানের বাবা বলল। মা, তুমিও না সেই আগের যুগে পড়ে আছো। এগুলো আগে দেখো তো, এখন এগুলোকে মানে? ঈশানের মা ঈশানের বাবার দিকে তাকালো। ঈশানের বাবা ভয় পেয়ে বলল। আর কোনো কথাই বলবা না, তোমরা প্রশ্ন করো আর তোমরা বিচার করো। ঈশানের খালা প্রশ্ন করছে। মা, তুমি কি রান্না করতে পারো? দিশা উত্তর দিয়েছে। আমি কি কাজের মেয়ে তাই রান্না করতে পারবো? ঈশানের খালা বলল। শুধু কি কাজের মেয়ে হলে রান্না শিখতে হয়? মেয়ে হলে তাকে রান্না শিখতে হবে। কেন শিখবো রান্না, কি দরকার? তাছাড়া মা তো আছেই। যখন বিয়ে হবে তখন তো আর মা থাকবে না, নিজেকেই তো সব কিছু করতে হবে। মা না থাকলেও শাশুড়ি মা তো থাকবে, তখন তিনি রান্না করে খাওয়াবেন। আমার মা যদি সারা বছর রান্না করে খাওয়াতে পারে, শাশুড়ি মা কেন খাওয়াবে না? ঈশানের মা রেগে গেল সেই কথা শুনে। তিনি অনেক কষ্টে তার রাগ কন্ট্রোল করলেন। তারপর বললেন। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তোমার বাবা মা কি তোমাকে কোনো ভদ্রতা শিখায়নি? এভাবে বড়দের মুখে মুখে তর্ক করছো। দিশা বলল। আন্টি, অতীত কথা বললেই কি সে অভদ্র হয়ে যায়? যেটা বাস্তব আমি তো সেটাই বলছি। ঈশানের মা তখন বলল। তোমরা ওঠো, সবাই মেয়ে আমার পছন্দ হয়নি। ঈশানের বাবা বলল। আমি কয়েকটা প্রশ্ন করি। জি অবশ্যই। তুমি চা বানাতে পারো মা? যে চাটা এখন খাচ্ছেন সেটা আমিই বানিয়েছি, এখন আপনিই বলুন পারি কি না। ঈশানের বাবা বলল। ফার্স্ট ক্লাস চা, খুব সুন্দর হয়েছে। এই মেয়েকে ঘরের বউ করাই যায়। ঈশানের মা তার স্বামীকে বলল। বাসা যেতে দাও, শুধু তোমাকে চায়ের বালতিতে ডুবিয়ে রাখবো। চা ভালো হলেই হবে নাকি? মেয়ের অন্য দিক ভালো না,
ঈশানের মা তার জামাইকে বলল। তুমিও টাকা আনোনি? তার জামাই বলল। মা, আমি মানিব্যাগটা ভুলে রেখে আসছি। ঈশানের মা বলল। তুমি আসলে একটা গাধা। এইভাবে টাকা না নিয়ে তোমরা কি করে মেয়ে দেখতে এসেছো? হঠাৎ ঈশানের খালু বলল। আপা, আমার কাছে 10,000-এর মতো হবে। দিশা বলল। হবে না, পুরো 30,000 চাই আমার। ঈশানের মা বলল। আমি মামলা করব তোমাদের নামে। সেটা পরে দেখা যাবে, তাড়াতাড়ি আপনাদের সিদ্ধান্ত জানান। ঈশানের বাবা বলল। আমাকে শুধুমাত্র 10 মিনিটের জন্য বাইরে যেতে দাও। আমি আমার ফোনটা বিক্রি করে তোমাকে পুরো টাকা দিয়ে দেবো। সেটাও হবে না, এক্ষুনি দিতে হবে, তা না হলে অন্য আরেকটা অপশন তো আছেই। ঈশানের দুলাভাই অনেক সাহস নিয়ে তার শাশুড়ি আম্মাকে বলল। আম্মা, এখন কি করার আছে? ভাগ্যকে মেনে নিতেই হবে। ভাগ্যের উপর আমাদের তো কোনো হাত নেই। ঈশানের বোনও এগিয়ে এলো। মা, এটাই মনে হয় আল্লাহর ইচ্ছা। দেখতেই তো পারছো কিভাবে বিপদে পড়লাম। এখন এই বিয়েটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ঈশানের মা ঈশানকে বলল। তোর কি মতামত? তুই তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করবি না এই মেয়েটাকে? ঈশান বলল। মা, তুমি যখন একবার না করেছ তখন আমি সে কাজ কিভাবে করি? তুমি যখন প্রেম করে বিয়ে করা পছন্দ করো না, তাই আমি আমার ভালোবাসার মানুষকে সে কবে বিসর্জন দিয়েছি। এখন তোমরা সবাই মিলে যাকে বিয়ে করাবে তাকে বিয়ে করব আমি। ঈশানের মা রেগে গেল। সোজা কথা বল, হ্যাঁ বা না। ঈশান একটু ঢোক গিলল আর বলল। যে পক্ষের লোকজন বেশি সে পক্ষকে তো সমর্থন করা উচিত। ঈশানের মা বলল। ও, তুই ওই এদের পক্ষেই? তাহলে ঠিক আছে, সবার যখন এই মেয়েটাকেই পছন্দ তাহলে এর সাথেই বিয়ে দাও। ঈশানের খালা আর খালু বলল। আপা, কি বলছো এসব? এই মেয়ের সাথে ঈশানের বিয়ে দিও না, খবরদার। তোমার জীবন একেবারে শেষ করে দিবে। ঈশানের মা বলল। তাছাড়া আর উপায় নাই রে বোন। ঈশান আবার এই সুযোগে তার প্রেমিকাকে বিয়ে করতে চাইবে। প্রেমের বিয়ে আমি জীবনেও মেনে নিব না। ঈশানের বাবা বলল। ঠিক বলেছো তুমি। এই মেয়েকে বিয়ে করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। ঈশানের মা রেগে গিয়ে বলল। তুমি চুপ করো, তোমার জন্যই এমন হলো। শেষমেশ অভদ্র একটা মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে হচ্ছে। বাসায় গিয়ে বিচার করব আমি। তুমি কার কথা শুনে এই অভদ্র ফ্যামিলিতে মেয়ে দেখাতে এনেছো? এখন কি হবে আমার? পাশের বাসার ভাবিটাকে কি বলবো এখন? কত বড় মুখ করে বলেছি অনেক বড় ফ্যামিলিতে ছেলের বিয়ে দেব, আর মেয়ে তো হবে সেই রকমের ভদ্র। ঈশানের মা আবারও কাঁদা শুরু করলো। ঈশান আর দিশার বিয়ে হয়ে গেল। সবাই দিশাকে ঈশানের রুমে বসিয়ে রাখলো। কিছুক্ষণ পর ঈশান রুমে ঢুকলো। দিশা বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। ঈশান দিশার সাথে কোনো কথা না বলে ঘোমটাটা খুলে ফেললো। দিশা আবার ঘোমটাটা দিল। ঈশান বিরক্ত হয়ে আবার খুলে ফেললো। দিশা এবার রেগে গিয়ে বলল। আপনি বারবার ঘোমটা ফেলে দিচ্ছেন কেন? সমস্যা কি আপনার? ঈশান বলল। এটা আমার রুম, আর রুমে তুমি আর আমি ছাড়া কেউ নেই। তো কি হয়েছে? তাই বলে আপনি এইভাবে ঘোমটা সরাবেন? ঈশান দিশার একেবারে কাছে গেল। এবার নাটক করা বাধ্য অনেক হয়েছে। কিসের নাটক? আর আপনি জানেন না নতুন বউয়ের ঘোমটা ধীরে ধীরে সরাতে হয়? ঈশান হাসতে লাগলো। তুমি নতুন বউ? মানে কি? আপনার কি মনে হয় আমি আগার বিয়ে হয়েছে? প্লিজ এখন একটু চুপ করো। আমি ঝগড়া করার মোড়ে নাই কিন্তু। আমি কখন ঝগড়া করলাম? তার আগে বলো, আমি তোমাকে এগুলো শিখিয়েছি? আর কে বলেছে তোমাকে এসব বলতে? আপনি সব কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আবার আপনি আপনি বলছো? স্বামীকে তো আপনি করেই বলতে হয়। তিশা, এবার একটু চুপ করো। চুপ করবো কেন? ঈশান দিশার মুখ টিপে ধরলো আর বলল। তোমাকে বলেছিলাম তোমার বাড়ির কেউ যেন এইগুলো বলে। তুমি নিজে এসে বলতে গেলে কেন? এমনভাবে বললে যা আমি নিজে শুনেই অবাক হয়েছি। বাড়ির কেউ এসব কথা বলার সাহস পাচ্ছিল না, তাই নিজেকেই বলতে হলো। তাছাড়া তোমরা কতগুলো গিয়েছো হিসেব করেছো একবার? এতগুলো টাকা খরচ করে আমার বাবা খাওয়ালো, আর তোমার মা বলে কিনা পাত্রী পছন্দ হয়নি। আর তুই চুপ করে বসে থাকতে তো পারি না? নিজেই নিজের বিয়ের ব্যবস্থা করেছি। তোমার মাথায় আসলে বুদ্ধি নেই, মাথা মোটা কোথাকার। এখন যে মা ভাবলো তুমি বিয়াদব একটা মেয়ে, আদব কায়দা জানো না, এখন মায়ের মন জয় করবে কিভাবে? সেটা না হয় আমার উপরে ছেড়ে দাও। এত সহজ না, বুঝলে? তোমার মতো বদমেজাজি ছেলেকে যদি কন্ট্রোলে আনতে পারি তাহলে তোমার মাকে কেন পারবো না? আমি বদমেজাজি?
আর আমি তোমার কন্ট্রোলে কবে আসলাম? কি বোঝাতে চাচ্ছ? কিছুই না। তুমি কি ঝগড়া করে রাতটা শেষ করবে? তুমি যে ব্যবহার দেখিয়েছ তাতে তো আমার মাথায় ঘুরছে। না জানি আমার পরিবারের বাকি সদস্যের কি হচ্ছে। এই বলে ঈশান চলে যেতে ধরলো। আবার কই যাচ্ছ? মার সাথে আরেকবার দেখা করে আসি। এখন তোমার মা তো ঘুমাচ্ছে, ডিস্টার্ব করার কি দরকার? তুমি বুঝবে না এসব। ঈশান চলে গেল। ঈশানের মা কাঁদতেই আছে। মাঝে মাঝে ঈশান তার মাকে সান্ত্বনা দিচ্ছে। মা, কেঁদে আর কি হবে? বিয়ে তো হয়ে গেছে। তবে কথা দিচ্ছি, এই মেয়েটাকে আমি ভদ্র একটা মেয়ে বানাবো। বড়দের যত সম্মান করে কথা বলে সেগুলো শিখিয়ে দিব। ঈশানের বাবা বলল। আমার বিশ্বাস ঈশান পারবে। ঈশানের মা ঈশানের বাবার কথা সহ্য করতেই পারছে না। তুমি চুপ করো, একটা কথাও বলো না। সব দোষ তোমার। তুমি কোনো খোঁজ খবর না নিয়েই মেয়ে দেখতে গেলে। এমন বেয়াদব মেয়ের সাথে আমার ছেলেটা কি করে থাকবে? ঈশানের খালা এগিয়ে আসলো। আপা, এটা কি হলো? আমার মেয়েটার এখন কি হবে? তুই তো বলেছিলি এমনি শুধু মেয়ে দেখতে যাব, কিন্তু এরা তো বিয়েটাই দিয়ে দিল। আমার মেয়েকে কার সাথে এখন বিয়ে দিব? ঈশানের মা বলল। আমি কি করে জানি যে ওরা জোর করে বিয়েটা দিয়েই দেবে? ঈশানের খালু বলল। আমরা এতগুলো মানুষ এসে কিছু করতে পারলাম না, সবই কপাল। ঈশানের মা আবারও কেঁদে উঠল। ঈশান তার মাকে জড়িয়ে ধরে আছে। ঈশানের বাবা বলল। তোর মায়ের কাছে আমি আছি, তুই দেশার কাছে যা। ঈশানের মা চিৎকার দিয়ে উঠল। ঈশানের বাবা বলল। তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি কি করেছি? ঈশান তার বাবাকে বলল। তুমি যাও তো এখন, দেখছো না মায়ের মন খারাপ? ঈশানের বাবা ঈশানকে বলল। মনে হচ্ছে বিয়েটা আমি করেছি, তোরা আমার উপর রাগ দেখাচ্ছিস কেন? ঈশান তার বাবাকে বলল। বাবা প্লিজ এখন কথা বলো না। ঈশানের বাবা বুঝতে পারল না কিছু, তার দোষ কোথায়, সবাই তাকে দোষারোপ করছে কেন। ঈশানের বাবা তার জামাইয়ের কাছে গেল। তোমার জন্য আমি ঈশানের মায়ের বোকা শুনছি। তুমি কেন বলছো না এই মেয়ের খবর তুমি আমাকে দিয়েছো? ঈশানের দুলাভাই বলল। বাবা, আপনার হাতে পায়ে ধরি, আমার নাম বললে দিয়েন না। শাশুড়ি আম্মা এমনিতেই আমাকে গাধা বলে, আর যদি শোনে এই মেয়ের খোঁজ আমি দিয়েছি তাহলে এবার আর বাড়িতেই উঠতেই দেবে না। ঈশান তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিল, তবুও তার মায়ের ঘুম আসছে না। ঈশানের বাবা ভয়ে আর কোনো কথাই বলল না। হঠাৎ ঈশানের বাবা বলে উঠল। মেয়েটা ঘরে একা একা আর কতক্ষণ বসে থাকবে? ঈশান, তুই দেশার কাছে যা। ঈশান বলল। বাবা, তোমার কবে বুদ্ধি হবে? আর তুমি কবে মা কি বুঝবে? মাকে এই অবস্থা রেখে আমি কি করে ঘরে যাই? ঈশানের মা কাঁদতে কাঁদতে বলল। তোর বাবা এমনই। এত বছর যে কি করে পার করলাম তা আমি জানি না। অন্য কোনো মেয়ে হলে জীবনও থাকতো না। ঈশানের বাবা বলল। কথাটা ঠিকই বলেছো, কিন্তু সেটা তোমার জায়গায় আমার নাম হবে। ঈশানের মা বলল। কি বললে তুমি? কিছু না, এবার ছেলেকে রুমে যেতে দাও। ঘরে নতুন বউ একা একা বসে আছে। বাবা, তুমি এমন করছো কেন? বউ বসে আছে তো কি হয়েছে? আগে মায়ের সেবা করি, তারপর বউ। ঈশানের মা বলল। বাবা, তুই এখন রুমে যা। আর খবরদার ওই মেয়ের সাথে বেশি কথা বলবি না। বেয়াদব মেয়ে একটা। ঠিক আছে মা, তুমি ঘুমাও, আর চিন্তা করো না। এই বলে ঈশান রুমে চলে গেল, কিন্তু গিয়ে দেখে দিশা ঘুমিয়েছে। ঈশান দিশাকে ডাকতে লাগলো। এই দিশা, উঠো, ঘুমাইছো নাকি? দিশার কোনো সাড়া শব্দ নেই। ঈশান আবার দিশাকে ডাক দিল। দিশা একটু নড়েচড়ে শুনল আর ঘুমন্ত কণ্ঠে বলল। কি হয়েছে? কাপড় চেঞ্জ না করে ঘুমাইছো কেন? সকালে করব, এখন আর ডিস্টার্ব করো না তো, খুব ঘুম পাচ্ছে। এই বলে দিশা ঈশানের কোলের মধ্যে শুয়ে পড়ল আর ঈশানের হাতটা তার মাথায় দিল আর বলল। চুলে হাত বুলিয়ে দাও। ঈশান তাই আর ডিস্টার্ব করলো না, দিশার চুলগুলো বুলিয়ে দিল। দিশা ঘুমিয়ে গেল। ঈশান দিশার কপালে একটা কিস করলো। পাগলি একটা মেয়ে, এত কথা কিভাবে যে বলে! হায় আল্লাহ, আমার পাগলিটাকে একটু বুদ্ধি দাও, সে যেন আমার মায়ের মন জয় করতে পারে। আজ থেকে সারা জীবনের জন্য তাকে কাছে পেলাম। 5 বছরের রিলেশন আজ পূর্ণতা পেল।
সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া। এই বলে আবার একটা কিস করলো কপালে। ঈশান যে কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকালবেলা ঈশানের বোনের ডাকে দিশার ঘুম ভেঙে গেল। তিনি শুধু বারবার দরজায় ধাক্কা দিচ্ছেন। দিশা দরজা খুলে দিল। ঈশানের বোন দিশাকে বলল। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, পাশের বাসের আন্টিরা দেখতে এসেছে। দিশা বলল। কি দেখবে? ঈশানের বোন বলল। তোমাকে দেখবে। আমাকে দেখার কি আছে? ঈশানের বোন এবার একটু রাগ হলো। এত কথা বলো কেন তুমি? তাড়াতাড়ি রেডি হয়ে এসো। দিশা রেডি হয়ে আসলো। ঈশানের বোন বলল। খবরদার কারোর সাথে তর্ক করবে না, যা প্রশ্ন করবে শুধু তারই উত্তর দেবে। দিশা মাথা নাড়ালো। পাড়া প্রতিবেশী মহিলারা বউ দেখার জন্য এসেছে। দিশা অনেক অবাক হলো। সবাই এমন করে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে কোরবানির পশু দেখতে এসেছে। দিশা চুপ করেই থাকলো। হঠাৎ করে এক মহিলা দিশার মাথার কাপড় সরিয়ে চুল দেখতে লাগলো। দেখি কত বড় চুল। ও মা, চুল দেখি শুকনা, গোসল করিনি নতুন বউ। দিশার খুব রাগ হলো। কি ধরনের অভদ্রতা এসব! সে শান্তভাবে বলল। আমি দেরিতে উঠেছি, ফ্রেশ না হয়ে আপনারা দেখার জন্য এসেছেন, তাই গোসল না করে শুধুমাত্র কাপড়টা পরে চলে এসেছি। ছি ছি, কি বলে রে বাবা! ঈশানের মা, কোথায় তুমি? তোমার ঘর থেকে তো রহমত বরকত উঠে গেল। ঈশানের বোন বলল। মাকে ডাকছেন কেন? মার শরীর ভালো না। আর দিশা এমনি বলল যে গোসল করেনি। আপনারা এখনো মান্দাতার আমলেই পড়ে আছেন। ও গোসল করেছে আর চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছে, তাই শুকনা, তাই না দিশা? দিশা কোনো উত্তর না দিয়ে তার ননদের দিকে তাকালো। দিশার ননদ বলল। আপনাদের সবার দেখা হয়ে গেছে, দিশা এখন চলে যাবে। হঠাৎ এক মহিলা বলল। তোমার বাবারা কি কি দিল? বুঝলাম না। টাকা পয়সা কিছু দিল না? ঘরের আসবাবপত্র? টাকা পয়সা দেবে কেন? আমার শ্বশুর কি ফকির নাকি? তাছাড়া আমি তো কোনো অকেজো পণ্য নই, তাই টাকা দিয়ে বিক্রি করে দিবে? বারে বা, নতুন বউয়ের এত কথা! কি বললাম আমি? দিশার ননদ বলল। দিশা তুমি ঘরে চলে যাও। দিশা বলল। আপু দাঁড়ান একটু, আমার আরও কথা আছে। আমি হলাম আমার বাবার অনেক আদরে মেয়ে। আমার বাবা অনেক বড় মূল্যবান সম্পদ। সেই মূল্যবান জিনিসটাই তো বাবা দিয়ে দিয়েছে, আর কি দেবে? পাড়া প্রতিবেশী আন্টিরা বিড়বিড় করতে লাগলো। ঈশানের মায়ে কোন বউ নিয়ে এলো? এমন বেয়াদব বউ তো আমাদের এলাকায় একটাও নাই। দিশার ননদের ভয় হতে লাগলো, কখন যে এই কথাটা তার মায়ের কানে যায়। এত করে বললাম চুপচাপ থাকবে, তা না করে শুধু কথার পিঠে কথা বলে। মা এজন্যই মনে হয় লাভ ম্যারেজ করতে দেয়নি ঈশানকে, কারণ এই বউগুলো অনেক পাকা হয়। স্বামী আগে থেকে চেনা থাকে, তাই কথা বলতে ভয় পায় না। কিন্তু দুঃখের বিষয়, তার ছেলে লাভ ম্যারেজই করেছে। মা যেদিন শুনতে পাবে সেদিন যে কি হবে সৃষ্টিকর্তাই তা ভালো জানে। দিশা বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। ঈশান তা দেখে বলল। কি হয়েছে নতুন বইয়ের? চোখে মুখে এত রাগ কেন? মনে মনে কাকে বকতেছ? দিশা বলল। আপনাকে। কেন? আমি আবার কি করলাম? তোমার পাড়া প্রতিবেশীরা জিজ্ঞেস করেছে বাবা কি দিয়েছে। বাবার বাড়ি থেকে কি কি আনছো তুমিই বলো। বাবাকে আর কি দিতে হবে? আমি উল্টো জবাব দিয়েছি, কি দেবে আবার? তাদের সবচেয়ে মূল্যবান সম্পদটাই তো দিয়ে দিয়েছে। তারা ভুল কিছু বলেনি। এমন একটা হ্যান্ডসাম জামাই পেয়েছ ভাগ্য করে, কিছু তো দিতেই হবে। দাম আছে না আমার একটা? দিশা ঈশানের কাছে এলো, তার শার্টের কলার ধরে বলল। কি বললে তুমি? তোমাকে যদি দাম দিয়েই কিনতে হয় তাহলে তো আমাকেও দাম দিয়েই কিনতে হবে। আমি আবার তোমার থেকে কম কিসের? ঈশান দিশার হাত দুটি শক্ত করে ধরলো আর বলল। আমি তো দাম দিয়ে কিনেছি, দেড়মহল তো আর কম না। এই শোনো, এটা তোমার ইচ্ছে করে দাওনি, এটা নিয়ম। তাছাড়া মেয়েরা একটু বেশিই মূল্যবান, তাই তো তাদের দাম দিয়েই কিনতে হয়। আচ্ছা এসব বাদ দাও এখন। আগে বলো, আমাকে না বলে এত সকালে উঠেছ কেন? তুমি ঘুমাচ্ছিলে তখন। তাছাড়া আমি নিজের ইচ্ছেই উঠিনি, তোমার বোন অনবরত দরজা ধাক্কাতেই আছে, তাই খুলে দিয়েছি। ঈশান দিশার হাত ছেড়ে দিল। এবার তাকে একেবারে কাছে নিয়ে আসলো আর বলল। এইসব আজে বাজে বকবকানি শোনার জন্য বিয়ে করেছি। কি করলাম আমি? এখনো কিছু বুঝতে পারছো না? কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে কেন? কাল কি ঘুমানোর রাত ছিল? ঘুম ধরলে আমি কি করব? তোমার নিজের খেয়াল ছিল না যে বউটা একা একা ঘরে বসে আছে? একটু তাড়াতাড়ি রুমে যাই। তোমাকে বলে গেলাম না মার সাথে একটু দেখা করে আসি, আর এই কয় মিনিটে ঘুম ধরেছিল। দিশা কোনো উত্তর দিল না। আচ্ছা কালকের কথা বাদ দিলাম, ঘুম ধরেছে তাই ঘুমিয়েছ, কিন্তু আজ সকালে কখন উঠেছ যে আমি টেরে পেলাম না? এটাও আমার দোষ? বললাম তো তোমার বোন।
দিশার কথা শেষ হতেই ঈশান দিশার মুখ টিপে ধরল। কোনো অজুহাত দিবে না, আজ যেন এই ভুল না হয়, মনে থাকবে। দিশা বলল। আমি কি ভুল করেছি সেটাই তো বুঝলাম না। ঈশান হাসবে না কাঁদবে তা বুঝেই উঠতে পারছে না। সে দিশাকে বলল। আগে প্রেমিক প্রেমিকা ছিলাম, এখন কিন্তু আমরা স্বামী স্ত্রী। এখনকার জীবন আর আগের জীবনের মধ্যে অনেক তফাৎ। এখন দায়িত্ব কর্তব্য অনেক বেশি। সবসময় এই কথাটা মনে রাখবে, বুঝেছো? দিশা আবার মাথা নাড়ালো। বুঝুনি? না। ঈশান তখন হাসতে হাসতে বলল। যাও, এক কাপ চা নিয়ে এসো। তুমি সেই থেকে এটা বোঝাচ্ছিলে? হ্যাঁ, বুদ্ধিটা আর হলো না, খালি ওই বকবকানিটাই পারো। আর পারো গাল ফুলিয়ে বসে থাকতে। কি বললে? চা আনতে বললাম। দিশা চা আনার জন্য কিচেন রুমে গেল। গিয়ে দেখে তার শাশুড়ি রান্না করছে। মা, কি রান্না করছেন? দিশার শাশুড়ি কোনো উত্তর দিল না। দিশা এবার বলল। মা, আমার জন্য এক কাপ গ্রিন টি আর আপনার ছেলের জন্য এক কাপ দুধ চা বানিয়ে দেন তো। আমি ঘরে গেলাম, রেডি হলে আমাকে ডাক দিন। সেই কথা শুনে দিশার শাশুড়ি কাশতে লাগলো। তার কাশি আর থামছে না। কি হয়েছে বাবা, পানি খাবেন? দিশার শ্বশুর কথা বলতেই পারছে না। তিনি দিশার কথা শুনে অবাক হলেন। দিশা নিজে চা না বানিয়ে তার শাশুড়িকে অর্ডার করছে। ঈশানের বাবার এই অবস্থা দেখে ঈশানের মা এগিয়ে আসলো। তুমি কাঁদতেছো কেন? এই দিনটা দেখার জন্যই তো তুমি ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা দিয়ে দিলে। তুমি খুশি হয়েছো তো? তোমার শখ মিটেছে? যে মেয়ে বিয়ে না হতেই বলে বিয়ের পর শাশুড়ি মা রান্না করে খাওয়াবে, তবুও সেই মেয়েকেই ঘরে আনলে। ঈশানের বাবা বলল। তুমি আবার আমাকে দোষারোপ করছো। আমার কিন্তু কোনো দোষ নয়। বারবার এসবের মধ্যে কেন আমাকে টানছো? তাছাড়া এই বিয়েটা তো আমরা নিজের ইচ্ছায় করাইনি, পরিস্থিতির কারণে করতে বাধ্য হয়েছি। আর তোমার জামাইকে জিজ্ঞেস করো, সেই দিয়েছে এই মেয়ের খোঁজ। কথাটা শোনা মাত্রই ঈশানের দুলাভাইয়ের মুখ থেকে বিস্কুট পড়ে গেল। কারণ ইনি মনের সুখে চা বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলেন। বাবা, মানে আমি আমি কিছু জানি না মা, আমার কাজ আছে। আজকে আমাকে একটু দেশের বাড়ি যেতে হবে। ইরা, কই তুমি? আমি গেলাম। এই বলে তাড়াহুড়া করে ঈশানের দুলাভাই চলে গেল। ঈশানের মা বলল। তোমার এই বলদটা কথা শুনে মেয়ে দেখতে গেছে। আমার ভাবতেই অবাক লাগছে, তোমরা একটি বারও আমাকে বলনি যে মানুষ নিজের ইনকাম করে খেতে পারে না, ঘর জামাই থাকে, সে ভালো মেয়ের খোঁজ কিভাবে দেবে? মা চুপ করো, যা মুখে আসে তাই বলো। ওই মেয়ের খোঁজ তোমার ছেলেই দিয়েছে, ওকে গিয়ে জিজ্ঞেস করো। অযথা আমার স্বামীকে গালি দিবেন না। আর আমি সারা জীবন এর জন্য এখানে থাকবো না, শুধু সময়ের অপেক্ষা। একটা চাকরি হলেই চলে যাব, আর জীবনেও আসবো না। তুমি তখন একা একা তোমার এই প্রাসাদ নিয়ে থাকিও। লাভ ম্যারেজ পছন্দ করি না, লাভ ম্যারেজ করতে দেব না ছেলেকে। শেষমেশ ছেলে লাভ ম্যারেজই করেছে, আর আমি লাভ ম্যারেজ করেছি দেখে কত কথা শুনতে হয়। এদিকে নিজেরাও লাভ ম্যারেজ করেছে, ওনার আদরে ছেলেও করেছে। ইরা মুখ বাঁকা করে এসব কথা জোরে জোরে বলতে বলতে তার রুমে গেল। ঈশানের মা ঈশানের বাবার কাছে আসলো। কি বললো ও? ঈশান লাভ ম্যারেজ করেছে, দিশাকে চয়েস করেছে। ঈশানের বাবা বলল। তুমি একটু বেশি বোঝো। ও আমাদের কথা বলল, আর বলল ঈশানও তো প্রেম করেছিল, সেও তো ওই মেয়েকে বিয়ে করতে চাইছিল। ঈশানের মা বলল। তুমি চুপ করো, আমি ভুল শোনার মানুষ নই। এই বলে ঈশানের মা ইরার কাছে গেল। কি বললে তুই? ঈশান লাভ ম্যারেজ করেছে? ঈশানের বাবা মেয়েকে ইশারা করলো। বলিস না মা। কখন বললাম? ঈশানের মা বলল। আমি তাহলে কি ভুল শুনলাম? হ্যাঁ, ভুলই শুনেছ। আর যদি এটাই ঠিক হতো তখন কি হতো? ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে, বউকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে। আমি একটা জিনিস বুঝি না, তুমি লাভ ম্যারেজকে এত বিরক্ত কেন? কেন পছন্দ করো না? যার যাকে ভালো লাগবে তাকেই তো বিয়ে করা উচিত। এই কথা শুনে ঈশানের মা চলে গেল। ইরা তার বাবাকে বলল। বাবা, মা কেন এমন করে? আমি লাভ ম্যারেজ করেছি দেখে আমাকে আর তোমার জামাইকে একটু সহ্য করতে পারে না, ভাইকেও করতে দিতে চাইনি। কিন্তু তোমরা তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছো। ঈশানের বাবা বলল। তোর মাকে গিয়ে বল, সে ভালো জানে কেন এমন করে। আর তুই কি করে সব বলে দিলি? মেয়ে মানুষের পেটে আসলেই কথা থাকে না।
একটু কিছু হলেই সব সত্যি বলে দেই, আর যেন এ ভুল না হই। দিশা খালি হাতে রুমে গেল। চা কই? শাশুড়ি মাকে করতে বলেছি। কি বলছো এইসব পাগলের মতো? মা এমনিতে রেগে আছে, তার উপর আবার তাকে রাগিয়ে দিয়ে এলে। আমি সত্যি আর কিছু বলিনি। আর কি বলতে হবে, যা বলেছ তাতেই কাজ হয়ে গেছে। আরে পাগল, এসব বাড়ির বউদের কাজ, বাড়ির বউ সব কাজ করবে, শাশুড়িরা বসে থেকে খাবে। তুমি শাশুড়িকে হুকুম করেছো চা আনতে। আনতে বলিনি তো, শুধু বলেছি বানাতে। আমি পরে এসে নিয়ে যাব। চুপ করো, খুব ভালো কাজ করো। না জানি মা রাগে কি করছে। এখানে রাগ করার কি হলো? আর 2 কাপ বানাতে কতটুকু সময় লাগে? আমিও তো সেটা বলছিলাম, এই কাজটা নিজে করলে না কেন? শাশুড়িকে করতে বলেছ। হায় রে বউ তুমি। কেন এই নিয়ম? শাশুড়িরা রান্না করলে কি হয়? কিছুই হবে না। এটা দেখতে খারাপ দেখা যায় যে বউ বসে আছে আর শাশুড়ি রান্না করছে। বউদের সম্মান করতে হয়, জানো না সেটা? আমার কিন্তু একটুও ভালো লাগছে না। তুমি সারাক্ষণ আমাকে উপদেশ দিতেই আছো। আগেই তো ভালো ছিলাম, সারাদিন ফোনে কত সুন্দর সুন্দর কথা বলতে, কত ভালোবেসেছ। আর এখন ভালো তো বাসোই না, শুধু বকা দিচ্ছ সারাদিন। আমি কিন্তু বাড়ি চলে যাব বলে দিলাম, আর আসবো না। থাকো তুমি তোমার বাড়িতে। ঈশান দিশাকে জড়িয়ে ধরল। তা এখন তো বললামই, প্রেমিক প্রেমিকা আর স্বামী স্ত্রীর মধ্যে অনেক তফাৎ। আগে তোমার কোনো দায়িত্ব ছিল না, মা রান্না করে দিয়েছে, তুমি বসে থেকে খেয়েছ আর সারাদিন আমার সাথে কথা বলেছ। কিন্তু এখন তোমাকে আমার বাবা মায়ের খেয়াল রাখতে হবে, রান্না করতে হবে, সংসারের সব কাজ সামলাতে হবে, আমার স্বামীকেও ভালোবাসতে হবে, তার সেবাও করতে হবে। দিশা ঈশানের হাত দুটি সরালো। আমার চাই না এই জীবন, আমি পারবো না এসে পড়তে। আগের জীবনই ভালো ছিলাম আমার। ঈশান হাসতে লাগলো। শুধু সারাদিন ফোনে কথা বলতে, এটাই ঠিক ছিল? হুম। স্বামীর আদর ভালোবাসার প্রয়োজন নাই না। তাই? বললাম তো হ্যাঁ। ঈশান দিশাকে জড়িয়ে ধরলো, তারপর তার ঠোঁটে একটা কিস করলো। কি হচ্ছে এসব? আমিও জানি না। মানে? ঈশান দিশার ঠোঁটে হাত দিল। চুপ করো, আর কোনো কথা না। এই বলে দিশাকে আদর করতে লাগলো। সকাল গড়িয়ে দুপুর হলো। ঈশান আর দিশার খাবার খাওয়ার কোনো খেয়ালই নাই। হঠাৎ দিশা বলল, আচ্ছা, তোমার ক্ষুধা লাগেনি? আও, লাগছে তো। তাহলে আমরা খাচ্ছি না কেন? কি খাবে? তুমি কি রান্না করেছো? এই বাড়িতে কি শুধু আমি আছি, আর কেউ নেই? আবার অন্যজনের সাথে নিজের তুলনা করো। এই বাড়িতে অনেকজন থাকলেও বউ কিন্তু একটাই, কারোর সাথে কাজের ভাগ না করে নিজেই করবে, বুঝেছ? একটা কাজের লোক রাখলেই তো হয়। মা এইসব বাইরের হাতের লোকের রান্না খায় না। আমিও তো বাইরের লোক। ঈশান হাসতে লাগলো। তা বাইরের লোক আমার ঘরে কি করো? তাও আবার আমার খাটে, আমার সাথে। এটা আমার স্বামী। ও, আমি তো বাইরের কেউ না। এটা তো আমার নিজের শ্বশুর বাড়ি, নিজের স্বামীর বাড়ি। ঈশান দিশার কপালে একটা কিস করলো আর বলল, বুদ্ধিমানদের বেশি বোঝাতে হয় না, আমার বউটা অনেক বুদ্ধিমতী। তুমি না বলো আমার বুদ্ধি নেই? সেটা তো এমনি রাগানোর জন্য বলি। আমাকে রাগিয়ে কি লাভ তোমার? গাল ফুলিয়ে বসে থাকো, কথা বলতে চাও না, হাত ধরতে দাও না, এগুলো খুব ভালো লাগে আমার। আজ থেকে তাহলে সবসময় এগুলাই করব। তার জন্য আমার মন খারাপ করে রাগানোর কি দরকার? সবসময় কি আর এক জিনিস ভালো লাগে? কখনো রাগলে ভালো লাগে, আবার কখনো হাসলে, কখনো বকলে ভালো লাগে, আবার কখনো আদর করলে, কখনো ভালোবাসলে, আবার কখনো কখনো কাঁদলেও ভালো লাগে। তাহলে কি আমাকেও এসব ভালো লাগবে তোমার? তাই মনে হয়? তুমি তো বললে সবসময় এক জিনিস ভালো লাগে না। ঈশা দিশাকে বুকে জড়িয়ে নিল। তুমি আসলে একটা পাগল মেয়ে। আমি তোমার মুডের কথা বলছি, তোমার কথা না। তুমি কখনো হাসবে, কখনো আবার কাঁদবে, কখনো রাগ করবে, আবার কখনো আমাকে অনেক অনেক ভালোবাসবে। দিশা ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি কখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তখন কিন্তু একেবারে খুন করে ফেলবো। কি যাব আর, সব পথ তো বন্ধ। আমি শুধু তোমাতেই অন্ধ। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, হাজার উপায়ও প্রিয়। তুমি তো দেখি কবি হয়ে গেছো। একটু বাইরে যান, খাওয়ার দাওয়ার যদি কিছু প্রাণ, তাহলে সেটা কষ্ট করে একটু নিয়ে আসেন। দিশা ঈশানের এমন পছন্দ শুনে হাসতে লাগলো আর রান্নাঘরে গেল খাবার আনতে। দিশা কিচেন রুমে যেতেই দেখে অনেকগুলো মহিলা গেস্ট রুমে বসে আছে। দিশাকে দেখা মাত্র তার শাশুড়ি বলে উঠল, দিশা মা এসেছো? আমি আর ভাবছি মেয়েটা কই গেল। এই বলে দিশার কানে ফিসফিস করে বলল, খবরদার একটা কথাও বলবে না, চুপচাপ শুধু শুনবে। যা বলার সব আমি বলবো। আর মাথায় ঘোমটাটা দাও।
দিশা মাথায় ঘোমটা দিল আর চুপ হয়ে থাকলো। দিশার শাশুড়ি দিশাকে পরিচয় করে দিল সবার সাথে। দিশা সবাইকে সালাম দিল আর বলল, এরা সবাই আমার ফ্রেন্ড হয়। দিশা অবাক হয়ে তাকিয়ে রইল। এই বয়সেও তার শাশুড়ির এত ফ্রেন্ড। দিশার শাশুড়ি বলল, আমার বৌমা খুবই লক্ষ্মী একটা মেয়ে, একদম আমার মনের মতো হয়েছে। আমাকে কোনো কাজ করতে দেয় না, সব কাজ পারে। সারাক্ষণ আমার খোঁজ খবর নেয়, কখন কি খাবো তার খেয়ালও রাখে। ও মা, কি কপাল রে তোর! আর আমাদের কপাল দেখ। তোদের কপাল তো খারাপ হইবেই। ছেলের পছন্দের মেয়েকে বিয়ে করলে এমন তো হবেই। আর আমি সারা এলাকা খুঁজে খুঁজে এমন একটা শান্তশিষ্ট মেয়ে বউ পেয়েছি যে আমাদের অনেক সম্মান করে। এমন একটা বউ এতদিন ধরে চাইছিলাম আল্লাহর কাছে। আমার ঈশানও খুব খুশি হয়েছে। সেটাই তো দেখছি। আসলে তোর ছেলেটা অনেক ভালো। কি সুন্দর তোর কথা মতো তোর পছন্দের মেয়েকে বিয়ে করলো। ঈশানের কথা আর বলতে হবে না, ওর মতো ছেলেই হয় না। এই বলে ঈশানের মা দিশাকে বলল, তুমি এখন ঘরে যাও, সারাদিন অনেক পরিশ্রম করেছো, এখন একটু রেস্ট নাও। দিশা ঘরে চলে গেল। সে একেবারে অবাক, তার শাশুড়ি এত সুন্দর ব্যবহার করলো তার সাথে, আর তার নামে এত সুনাম করলো, অথচ এদিকে সে একবারের জন্যও তার শাশুড়ির কোনো খোঁজ নেয়নি। তার শাশুড়ি কি রান্না করেছে দেখতেও যায়নি। দিশা তার শাশুড়ির এমন ব্যবহারে সত্যি মুগ্ধ হয়ে গেল। ঈশান দিশার গা ধরে ঝাঁকাতে লাগলো। হঠাৎ করে কি হলো? কোথায় হারিয়ে গেলে? আর খাবার কোথায়? আজ না খেয়ে থাকতে হবে। কেন? কারণ বাইরে মেহমান এসেছে। কে আবার এলো? আমার শাশুড়ি আমার বান্ধবী। উল্টাপাল্টা কিছু বলনি তো? একটা কথাও বলিনি। তুমি চুপ করেছিলে, আমার বিশ্বাস হয় না। আমি চুপ করে শুধু তোমার মায়ের কথা শুনছিলাম। এত সুন্দর করে আমার প্রশংসা করলো, আমি সত্যি অবাক। ঈশান দিশাকে বুকে জড়িয়ে নিল আর বলল, তুমি চাইলে মায়ের ভুল ধারণাটা কিন্তু পাল্টে দিতে পারো। কারণ আজ না হয় কাল মা তো জানবেই তুমি আমার প্রেমিকা ছিলে। তুমি অযথা কেন তক্র করো বলো তো? আমার সাথে যা মন চায় করো, বাকি লোকজনদের সাথে এমন আচরণ করো না যাতে তারা কষ্ট পায়। আমি কি এমনি এমনি তর্ক করি, না কেউ যদি ভুলভাল কথা বলে তার প্রতিবাদ করি? মাঝে মাঝে অনেক জিনিস বুঝো, না বোঝার ভান করে থাকতে হয়। এভাবে মুখে মুখে তক্র করলে সবাই বেয়াদব বলবে, কারণ এটা তোমার শ্বশুর বাড়ি। দিশা ঠিক করলো নিজেকে সে পাল্টাবে। তার শাশুড়ি তার নামে যেসব মিথ্যা কথা বলল সেভাবেই সে চলবে এখন। দিশা অনেক সকালে উঠল আর ঈশানকেও তুলল। এত সকালে আমাকে ডাকছো কেন? সকালের নাস্তা রেডি করতে হবে, তাড়াতাড়ি উঠো। আমি কেন উঠবো? তুমি যাও। আর আমাকে রান্নাঘরে দেখলে সবাই হাসবে। তুমি উঠবে নাকি বলো? কি যন্ত্রণা শুরু করলে বলো তো? তোমাকে নাস্তা বানাতে হবে না, শুয়ে পড়ো। এই বলে ঈশান দিশাকে আবার শোয়ালো। দিশা কোনো কথা না বলে ঈশানকে টেনে তুলল। উঠবে না কেন? কি কথা দিয়েছিলে সব সময় আমার পাশে থাকবে, তাহলে এখন রান্না করার সময় থাকবে না কেন? আমি রান্না করার সময়ও তোমাকে চাই। তুমি কি পাগল হয়েছ? আমি ছেলে মানুষ, আমি যাব না রান্না করে। দিশা ঈশানকে জোর করেই উঠিয়ে নিয়ে গেল। ঈশান পড়ে গেল মহা বিপদে। কেন যে বলেছিলাম সবসময় পাশে থাকবো। এ কোন মেয়ে রে বাবা! উফ, এখন আমাকে রান্না করতে হবে। দিশা ইউটিউবের ভিডিও দেখে দেখে রান্না করবে। মোবাইল দিল ঈশানের হাতে। ঈশান ভিডিও দেখছে আর বলছে। দিশা সেভাবেই রান্না করছে। হঠাৎ তার শাশুড়ি আসলো, ঈশানকে দেখে বলল, তুই এত সকালে রান্নাঘরে কেন? ঈশান কি বলবে ভেবে পাচ্ছে না। সে বলল, মা, পানি খেতে এসেছিলাম। ঘরে পানি রাখিসনি? ভুলে গেছিস রাখতে? দিশা রান্নাঘর থেকে বের হতেই তার শাশুড়িকে দেখতে পেল। তারপর মাথায় ঘোমটা দিল আর বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? দিশার শাশুড়ি অবাক। তিনি মনে মনে সালামের উত্তর নিলেন। দিশা তার শাশুড়িকে বলল, মা, আপনি ঘরে যান। এখানে এসেছেন কেন? আজ থেকে আপনি রান্নাঘরের আশেপাশেও আসবেন না, শুধু খাবার সময় আসবেন। আমি আর আপনার ছেলে আজ থেকে সব কাজ করব। সেই কথা শুনে ঈশান বলল, আমি কেন কাজ করব? তুমি একাই করবে। তুমি বাড়ির বউ, তাই তোমাকে একাই কাজ করতে হবে। খবরদার আমাকে এর ভিতরে জড়াবে না। কোন বই লেখা আছে শুধু বাড়ির বউরাই কাজ করবে? তোমরা ভাত খাও না? কাজ করতে কি সমস্যা তোমাদের? তাছাড়া তুমি তো এখন বসে আছো। ঈশান চোখ দিয়ে দিশাকে অনেক ইশারা করলো। আর কিছু বলো না, তা না হলে
বুঝে যাবে সব। দিশা বলতেই আছে। ঈশানের মা হাসতে লাগলো। তুমি হাসছো মা? কিছু তো বলো। কি বলবো, তোর বউকে তুই বল। বউয়ের এত বড় সাহস হয় কি করে? স্বামীকে রান্নাঘরে কাজ করার জন্য এনেছে। ঈশান অনেক সাহস নিয়ে বলল, দিশা, তুমি কিন্তু ঠিক করছো না। আমি তোমার স্বামী হই, আমাকে একটু সম্মান দিতে শিখো। আসসালামু আলাইকুম স্বামী, আপনি কেমন আছেন? প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমি একা একা কাজ করতে পারছি না। ঈশান তার মায়ের দিকে তাকালো আর তার মা ঈশানের দিকে। দুজনই হেসে উঠল। ঈশানের মা দিশার এমন কাণ্ড দেখে ঘরে চলে গেল। তুমি মায়ের সামনে এভাবে কথা বললে কেন? মা এখন কি ভাববে? যা ভাবার ভাবুক, আমি একা কাজ করতে পারবো না, তুমিও আমার সাথে করবে, বুঝেছো? যদি না করি কি করবে? তাহলে আমিও কোনো কাজ করবো না, ঘরে শুয়ে বসে থাকবো। তুমি আমার সাথে এমন করছো কেন? আমার ঘুম ধরছে, আমি ঘরে গেলাম। দিশা ঈশানকে জোর করেই আচকালো। যাও না প্লিজ, আমি একা একা কাজ করতে পারবো না। ঈশান আর না করলো না, দিশার সাথে কাজ করতে লাগলো আর বলল, কেন যে ভালোবেসে বিয়ে করলাম, বউ তো আমার কোনো কথাই শুনছে না। আমাকে একটুও ভয় পায় না, উল্টা আমার উপরে রাগ দেখায়, আমাকে শাসায়। ঈশানের মা তার স্বামীকে বলল, রান্নাঘরে গিয়ে দেখে আসো, ঈশান রান্না করছে। মানে কি? মানে আবার কি? তোমার প্রিয় বৌমা তার স্বামীকে দিয়ে কাজ করাচ্ছে। বেচারার চোখের মুখে ঘুম ঘুম ভাব এখনো যায়নি। মেয়েটার সাহস আছে, তা না হলে আমরা থাকা সত্ত্বেও ঈশানকে দিয়ে কাজ করাচ্ছে। তুমি দিশার সাহস নিয়ে কথা বলছো? ওই যে একটা বেয়াদব মেয়ে, সেটা বললে না? এখানে বেয়াদবের কি আছে? তাছাড়া আমি মনে করি স্বামীদের উচিত বউদের প্রতিটা কাজে এভাবে সাহায্য করা। ওরে বাবা, তুমি বললে এটা? তুমি কবে আমাকে এভাবে সাহায্য করেছো? ঈশানের বাবা হাসতে লাগলো আর বলল, তুমি কি আমায় কখনো ডেকেছিলে? আজ দুজনে একসাথে কাজ করব। ঈশানের মা মনে মনে ভাবলো, ঠিক হয়তো, এখন থেকে আর একা একা কোনো কাজ করব না, দুইজনে মিলেই করব। ঈশান আর দিশা সবার জন্য নাস্তা রেডি করলো। দিশা ঈশানকে বলল, যাও, শেষ হয়ে এসে নাস্তা খেয়ে নাও, আমি সবাইকে ডেকে নাস্তা দিচ্ছি। ঈশান রুমে চলে গেল। দিশা সবাইকে আজ নিজের হাতের নাস্তা দিল। সবাই খুব খুশি হলো, কিন্তু ঈশান আর তার এখনো খাওয়া হয়নি, তাই সে ঈশানকে ডাকতে লাগলো। দিশা রুমে গিয়ে দেখে ঈশান ঘুমাচ্ছে। এই ঈশান, তুমি ঘুমাচ্ছ কেন? খাবে কখন? ঈশানের কোনো সারা শব্দ নাই। দিশা আবারও ডাকতে লাগলো। কি হলো, ওঠো। ঈশান রাগ করে দিশাকে সরিয়ে দিল। আমার চোখের সামনে থেকে যাও তো এখন, আমার ঘুম ধরেছে। এভাবে বললে হবে নাকি? নাস্তা খেয়ে আবার দুপুরের খাবার রেডি করতে হবে না? আমি আর পারবো না, তুমি করে গিয়ে। কেন পারবে না? তোমাকে পারতেই হবে, আমি একা একা করতে পারবো না। ঈশান এবার খুব রেগে গেল। সবসময় এমন ছেলে মানুষই ভালো লাগে না দিশা, এখন একটু বুঝতে শিখো। আমি ছেলে মানুষ, আমাকে রান্নাঘরে মানায় না। আমাকে ডিস্টার্ব করো না প্লিজ, খুব ঘুম ধরেছে। সেই কথা শুনে দিশার খুব মন খারাপ হলো। তোমারই ঘুমের দরকার আছে, আমার নেই? আমার তো ঘুম হয়নি, আমার তো ঘুমাতে ইচ্ছে করছে। আবার বক বক করছো? বললাম তো যাব না আমি। আমাকে কি হাসির পাত্র বানাতে চাচ্ছ? দিশা চলে গেল। সে নাস্তা না করেই দুপুরের খাবার রেডি করতে লাগলো। ঈশানকে আর একবারও ডাক দিল না। ঈশান ঠিক দুপুরবেলা উঠল। সে উঠে আগে ফ্রেশ হয়ে নিল, তারপর রান্নাঘরের দিকে গেল। দিশা ইউটিউবের ভিডিও দেখছে আর রান্না করছে। হঠাৎ ঈশান বলল, মোবাইলটা আমার হাতে দাও, আমি সাহায্য করছি। দিশা কোনো কথা বলল না। কি হলো, কথা বলছো না কেন? দিশা বলল, তোমাকে কি খাবার দিব? ঈশান উল্টো জিজ্ঞাসা করলো। তুমি খাইছো? দিশা মিথ্যা কথা বলল না যে সে খেয়েছে। বাবা মা খাইছে? সকালে নাস্তা করেছে, দুপুরের খাবার খাইনি এখনো। ঈশান দিশাকে জড়িয়ে ধরল। রাগ করেছো? তখন সত্যি খুব ঘুম ধরেছিল। দিশা ঈশানকে সরিয়ে দিল আর বলল, কাজ আছে আমার, তাড়াতাড়ি বলো খাবার কি দিব। হ্যাঁ খাবো, দাও। দিশা ঈশানকে খাবার দিল। ঈশান দিশার হাত ধরে তার সামনে বসালো আর দিশার মুখে খাবার তুলে দিল। বললাম তো খেয়েছি আমি। আমার সাথে একটু খাও। আমি একবার খেলে আর খাই না। ঈশান দিশাকে কোলে তুলে নিল। দিশা বলল, কি করছো? লাগবে না তোমার রান্না করা, আজ থেকে কিছুই করতে হবে না। একদিন কাজ করে বেচারার আর মুখের দিকে তাকানো যাচ্ছে না। না জানি সারা বছর কাজ করলে আরো কি হবে। ছাড়ো আমাকে, তাছাড়া কাজ করতে আমার ভালোই লাগছে। তাহলে আমার উপরে রাগ দেখাচ্ছ কেন? আমি কিছু জিজ্ঞেস করলে তার কোনো উত্তরও দিচ্ছ না।
দেখাচ্ছি। ঈশান দিশাকে ঘরে নিয়ে গেল। ঈশান এখন শুয়ে থেকে রেস্ট নাও, বাকি কাজ আমি করছি। কি করবে তুমি? সব কাজ করা তো শেষ হয়েছে। তাহলে তো ভালো কথা, তবুও রান্নাঘরে পড়ে আছো কেন? ঘরে একবারও আসলে না। ইচ্ছে হচ্ছিল না তাই। কাল থেকে তোমার সাথে সব কাজ আমিও করব, ঠিক আছে? দরকার নেই কারোর, আমি একাই করতে পারবো। আমি জানি তুমি পারবে, তবুও করব, সত্যি বলছি। এখন একটু রাগটা কমাও। দিশা উঠে যেতে ধরল। কই যাচ্ছ আবার? এখন গোসল করব, তারপর সবাইকে দুপুরের খাবার খেতে দিব, হবে? দুদিনে দেখি সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে গেলে। আমার দিকে একটু নজর দাও। দিশা চুপ করে থাকলো। ঈশান বুঝতে পারলো আর কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। যেভাবে চারিদিকে অন্ধকার হয়ে এসেছে, তবুও অনেক সাহস নিয়ে বলল। দিশা, একটু কাছে যাই। দিশা চোখ বড় বড় করে তাকালো। আচ্ছা ঠিক আছে, শুধু হাতটা ধরবো। ঈশান দিশার হাত দুটি ধরলো, দেখলো এখনো সব ঠিক আছে। যেই ঈশান কিস করতে গেছে এখনো দেয়নি, দিশা ঈশানকে মারতে লাগলো। দিশা, এখন কি এখানে? কি দরকার? আমার কাছে আসবে না, খবরদার। আমি একা একা সব কাজ করলাম আর উনি আরাম করে ঘুমালেন। শুধু কি আমার একার দায়িত্ব? তোমার কি কোনো দায়িত্ব নেই? আমি মেয়ে হয়েছি দেখে আমাকেই সব করতে হবে? শুধু মুখে বলি অনেক ভালোবাসি, এই তোমার ভালোবাসার নমুনা? ঈশান জোর করেই দিশার কাছে গেল। আগে তার হাত দুটি শক্ত করে ধরল, কারণ দিশা তাকে মারতে একটু দ্বিধাবোধ করে না, মাঝে মাঝেই খামচিও দেয়। এখন কি করছো তুমি? ছাড়ো বলছি। এত রাগ কাকে দেখাও, কোনো লাভ হবে না। আমি তোমার রাগকে ভয় পাই না। এই বলে দিশাকে কিস করতে লাগলো। তুমি যদি জোর করে কিছু করেছো খুব খারাপ হবে কিন্তু। দেখি কি হয়। এই বলে ঈশান আদর করতে লাগলো। এক সময় দিশার রাগ ঈশানের ভালোবাসার কাছে হেরে গেল। কিছুক্ষণ পর দিশার মনে হলো এখনো কেউ দুপুরের খাবার খায়নি। সে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর বাহিরে গেল। কিন্তু বাহিরে গিয়ে সে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দিশা বাহিরে এসে দেখে তাদের কলেজের ফ্রেন্ডরা এসেছে আর তার শাশুড়ি তাদের সাথে বসে গল্প করছে। দিশা তাদেরকে দেখে ভয় পেয়ে গেল। তারা কি কি যে গল্প করলো কে জানে, কারণ তার ফ্রেন্ডরা জানে ঈশানের ফ্যামিলির নিজের ইচ্ছায় দিশার সাথে ঈশানের বিয়ে দিয়েছে। এদিকে ঈশানের মা জানে না যে ঈশান আর দিশা একই কলেজে পড়াশোনা করেছে। তারা দুজন প্রেমিক প্রেমিকা। দিশা কোনো কথা না বলে চুপ করে আছে। তার ফ্রেন্ডরা বলল, কিরে, আমাদেরকে কি চিনতে পারছিস না বিয়ে করে ভুলে গেলি? দিশা তার শাশুড়ির দিকে তাকালো। তার শাশুড়িও দিশার দিকে তাকালো। তার এক ফ্রেন্ড হঠাৎ করে বলল, আমাদেরকে না জানিয়ে বিয়ে করা হয়েছে, আজ ডাবল ট্রিট চাই আমাদের। দিশার শাশুড়ি বলল, তুমি ঈশানের বন্ধুদের আগে থেকে চেনো? দিশা তো পড়ে গেল বিপদে, তবুও সে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। না মা, চিনি না। তাহলে ওরা এভাবে বললো কেন? সেটাই তো আমিও ভাবছি। দিশার বন্ধুরা অবাক। কি বলে দিশা এসব? দিশার এক বন্ধু দিশার কাছে এগিয়ে এলো। তুই এসব কি আবল তাবল বকছিস? তুই ঠিক আছিস তো? দিশা বলল, আপনারা বসেন, আমি আপনাদের বন্ধুকে ডেকে দিচ্ছি। এই বলে সে তাড়াহুড়া করে রুমে যেতে ধরলো। দিশার আরেক ফ্রেন্ড দিশার মাথায় আস্তে করে টোকা দিল। ব্যাপার কি, পালিয়ে যাচ্ছিস কই? দিশা এবারও চুপ হয়ে আছে। কি বলবে এখন সে ভেবেই পাচ্ছে না। সেটা ঈশানের মা কিছুই বুঝতে পারছে না। তিনি বললেন, তোমরা এসব কি বলছো? আর দিশা, তুমি এভাবে চুপ করে আছো কেন? আর ওরা এসব কি বলছে? দিশা তার শাশুড়ির প্রশ্ন এড়িয়ে গেল। দিশা আর দেরি না করে তাড়াতাড়ি রুমে চলে গেল। কিন্তু রুমে আবার ঈশান ছিল না। দিশা ঈশানকে ডাকতে লাগলো। ঈশান বাথরুমে গেছে। দিশা বলল, কাচি বের হো, এদিকে তো অঘটন ঘটে গেছে, আমাদের ফ্রেন্ড এসেছে। ঈশান বাথরুমের ভেতর থেকেই উত্তর দিল যে, তুমি যাও, আমি যাচ্ছি। দিশা বলল, তুমি গিয়ে কি বলবে সেটা তো আগে শোনো। ঈশান বলল, আমাকে সেটা বলতে হবে না, আমি জানি কি বলতে হবে। দিশা আবার চিৎকার করে বলল, তুমি গিয়ে বলবে তারা শুধুমাত্র তোমার ফ্রেন্ড হয়, আমার না কিন্তু। ঈশান বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। দিশা আবার বাহিরে গেল। কিন্তু তার শাশুড়ি এখনো সেখানেই আছে। তিনি দিশা আর তার ফ্রেন্ডদের এমন ব্যবহার দেখে আর কোথাও যাচ্ছে না। তার সন্দেহ হতে লাগলো। ঈশান আসলো। সে এসে বলল, আপনারা ভালো আছেন? আর আমাদের বাসা চিনলেন কি করে? ঈশানের এক বন্ধু এগিয়ে আসলো। দোস্ত, কি বলছিস সব?
তুইও আমাদের চিনতে পারছিস না? দিশা ঈশানকে একটু সাইডে নিয়ে গেল আর বলল, কি বলছো তুমি এসব? এটা তো তোমার বন্ধু, তুমি আমার বন্ধু ভাবছো কেন? ঈশান বলল। তুমি না বললে যাতে ওদের না চেনার বান করি? দিশা রাগ হয়ে বলল, আরে পাগল, সেটা আমার কথা বলেছি। তুমি ওদের চিনবে, আমি চিনতে পারবো না। হচ্ছেটা কি এখানে? দিশাও চেনে না, তুইও চিনিস না, এরা আবার বলছে দুজনেই তোদের ফ্রেন্ড। ঈশান পড়ে গেল মহা বিপদে। সে এখন কি করবে? সে দিশাকে টোকা দিল, কিছু একটা বলো। দিশা হঠাৎ করে বলে উঠল, আপনারা ভুল বাড়িতে এসেছেন, আমরা আপনাদের চিনতে পারছি না, প্লিজ চলে যান। ঈশানের এক ফ্রেন্ড বলল, আমরা তোদেরকে না বলে এসেছি সারপ্রাইজ দিব বলে, কিন্তু আমরা তো নিজেরাই সারপ্রাইজড হয়ে গেলাম। আরেকজন বলল, এরা ট্রিট দেওয়ার ভয়ে অভিনয় করছে, লাগবে না আমাদের ট্রিট, অন্তত তোর মায়ের সামনে আর অপমান করিস না। ঈশানের মা বলল, আমি বুঝতেছি না একটা ব্যাপার, যেখানে দিশাও চেনে না আবার আমার ছেলেও তোদের চেনে না, সেখানে তোমরা বারবার একই কথা কেন বলছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঈশানের মা বলল, ঈশান, এদেরকে যেতে দিস না, দরজা বন্ধ করে দে, এরা হয়তো বাড়ি ডাকাতি করতে এসেছে। এই বলে তিনি চলে গেলেন। ঈশান একজনের কানে কানে বলল, দোস্ত প্লিজ চলে যা, আমি পরে বুঝিয়ে বলতেছি। এখানে একটু গোলমাল আছে, মা জানে না আমাদের সম্পর্কের কথা। ঈশানের মা বাসার দারোয়ানকে বলল, গেট বন্ধ করে দাও, বাসার চোর ঢুকেছে। ঈশানের মা পুলিশকে ফোন করলো যে বাসায় চোর এসেছে। এদিকে ঈশান তার বন্ধুদেরকে পালানোর জন্য সাহায্য করলো, কিন্তু সব দিক দিয়ে বন্ধ ছিল। ঈশান তাদের ঘরের প্রাচীরের উপর একটা মই রেখে এক এক করে সবাইকে উপরে উঠালো আর বলল, জাপ দে সবাই। কিন্তু তারা জানালো এত দূর থেকে ঝাঁপ দেওয়া যাবে না। ঈশান বলল, তোরা কিছুক্ষণ পাঁচের উপরে দাঁড়িয়ে থাক, আমি মইটা ওই পাশে নিয়ে যাচ্ছি। ঈশান তাই মই নিয়ে অন্য সাইডে যেতে ধরলো। এদিকে সবাই প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকলো, কেউ আর ঝাঁপ দিতে পারলো না। প্রাচীরটা অনেক উঁচু ছিল। ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়িও আসলো। সবাই পুলিশের গাড়ি দেখে তাড়াহুড়া করে ঝাঁপ দিল, কিন্তু আর দাঁড়াতে পারলো না কেউ। সবাই ওখানেই বসে পড়লো আর পা ধরে কাঁদতে লাগলো, কারণ ঝাঁপ দেওয়ার কারণে তারা সবাই পায়ে ব্যথা পেয়েছে। এখন কি হবে? একজন ঈশানকে ফোন দিল, দোস্ত, আমরা তো হাঁটতে পারছি না, পায়ে অনেক ব্যথা পাইছি, কিছু একটা ব্যবস্থা কর। ঈশান তাদেরকে বাঁচানোর জন্য বাইরে এলো, কিন্তু এসে দেখে পুলিশ গাড়ি থেকে নামছে। ঈশান তাই পুলিশকে বাড়ির ভেতরে নিয়ে যেতে ধরলো। হঠাৎ পুলিশরা ঈশানের বন্ধুদের দেখে ফেললো, তারা সেখানে গেল। ঈশান বলল, স্যার, আগে বাড়ির ভিতরে চলুন, চোরগুলো না হলে পালিয়ে যাবে। পুলিশ কোনো কথা শুনলো না। তোমরা এখানে এভাবে বসে আছো কেন? ঈশানের বন্ধুরা কি বলবে ভেবে পাচ্ছিল না। ঈশান হঠাৎ বুদ্ধি করে বলল, স্যার, এগুলো আমার বন্ধু হয়। ঈশান তার বন্ধুদের বলল। তা তোরা এখানে কেন? ঈশানের বন্ধুরা চুপ হয়ে থাকলো। তখন ঈশান বলল, স্যার, চোরগুলো আমার পেন চুরি করে বাসায় ঢুকেছিল, তাই হয়তো এদেরকে বেঁধে রেখেছিল যাতে এরা ভিতরে না যেতে পারে। পুলিশ বলল, কই এদেরকে বেঁধেছো? হাত তো খোলা এদের। তখন এক ফ্রেন্ড বলল, স্যার, আমাদের পায়ে আঘাত করেছে, তাই আমরা আর হাঁটতে পারছি না। সেই কথা শুনে পুলিশ বলল, এদেরকে বাড়ির ভিতরে নিয়ে চলো, এদের ট্রিটমেন্টের দরকার আছে। ঈশান বলল, স্যার, বাড়ির ভিতরে নিয়ে গেলে কি হবে? যাচ্ছে ভালো আমি এদেরকে হাসপাতালে পাঠিয়ে দিই, আপনারা বাড়ির ভিতরে গিয়ে চোর খুঁজুন। পুলিশরা ঈশানের কথা শুনে বাড়ির ভিতরে গেল। এদিকে ঈশান এদেরকে একটা গাড়ি ঠিক করে পাঠিয়ে দিল আর বলল, দোস্ত, পরে দেখা করছি আর আমাকে মাফ করে দিস। তার এক বন্ধু মুখ ভেঙচি দিয়ে বলল, মা। ফগ করলে কি আমাদের কষ্ট কমবে? কি হয়রানিটাই না হলাম আজ, সারাদিন মনে থাকবে। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। তার এক বন্ধু প্যান্টের পকেট থেকে একটা চেন বের করলো আর বলল, এটা তোদেরকে গিফট দেবো বলে এনেছিলাম, কিন্তু তা তো আর দেওয়া হলো না, ধর এটা দিশাকে দিস। ঈশান হাঁ করে তাকিয়ে থাকলো। সে এখন এটা কি করে নেয়? আবার ভাবলো না নিলেও হয়তো এরা মন খারাপ করবে। তোরা রাগ করিস না প্লিজ, প্লিজ রাগ করিস না, পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। ঈশানের বন্ধুরা কিছু না বলে চলে গেল। এদিকে পুলিশ কোনো চোর খুঁজে না পেয়ে তারাও চলে গেল। ঈশানের মা ঈশানের উপর রাগ হলো। চারদিকে বন্ধ ছিল, তবুও চোর কি করে পালালো? ঈশান তার মায়ের সাথে আর অযথা তর্ক করলো না। দিশা আর ঈশান এবারের মতো বেঁচে গেল, কিন্তু তার বন্ধুরা যে অপমানিত হলো সেই
জন্য খুব খারাপ লাগলো। দিশা আর ঈশান ঠিক করলো তাদের সাথে দেখা করে সরি বলে নিবে, কিন্তু বাড়ি থেকে কি করে বের হবে, তাই ঠিক করলো তারা দিশার বাবার বাড়ি যাবে। কারণ দিশার বিয়ের পর একদিনও বাবার বাড়ি যায়নি। দিশা তার শাশুড়িকে বলতে গেল যে, মা আমি একটু বাড়ি যাচ্ছি। ঈশানের মা হাসতে হাসতে বলল, তা একাই বাবার বাড়ি যাবে? আমরা যাব না? তোমার বাবা আমাদেরকে যেতে বলেনি? দিশা বলল। হ্যাঁ বলেছে। যাবেন আপনি? তার শাশুড়ি জানালো, যাবই তো, কিন্তু তোমার শ্বশুর তো যেতে পারবে না। সে খাবার খাবে কোথায়? ঈশানের বোন ইরা হঠাৎ রুমে আসলো। সে বলল, আমিও যাব। তখন ঈশানের মা বলল, সবাই চলে গেলে বাড়ি থাকবে কে? ঈশানের বোন জানালো, ঈশানের বাবা থাকবে, তাছাড়া ঈশান তো এখন রান্না বান্না সব একাই করতে পারে। দিশা আর না করতে পারলো না। সে মন খারাপ করে ঘরে গেল। ঈশান দিশাকে বলল। আমার ব্যাগ গোছানো শেষ, তুমি রেডি হও তাড়াতাড়ি। দিশা ঈশানকে বলল, তোমার যাওয়া হবে না, কারণ তুমি বাবা আর দুলাভাইয়ের জন্য রান্না করবে বাসায় থেকে। ঈশান বলল। মানে কি কি বলছো এসব? আমি রান্না করব মানে? দিশা জানালো তার মা আর বোন তার সাথে যাবে আর তোমাকে বাড়িতে থাকতে বলছে। ঈশান সে কথা শুনে খুব রেগে গেল। মা কি পাগল হয়েছে নাকি? আমি তোমাকে রান্নার কাজে হেল্প করে দেখি এখন সবার জন্য রান্না করতে হবে? পারবো না আমি। আর তুমি বাবার বাড়িতে চলে গেলে আমি এখানে একা একা কি করব? আমি কি জানি, তোমার মাকে গিয়ে বলো। তুমি বলনি আমার কথা যে আমিও যাব তোমার সাথে? তাছাড়া তুমি তো জানো আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে ওখানে দেখা করব। আমি তো বুঝতে পারছি, কিন্তু মা নিজের থেকেই বলেছে যে তিনিও আমাদের বাড়িতে যাবেন, আর তোমরা ছেলেরা বাড়ি পাহারা দিবে, আর তোমরা বোন জানালো সেও যাবে। এখন আমি কি করি বলো তো? আপনারা যায়েন না, আমি আর আপনার ছেলে একাই যাব। ঈশান রাগ করে তার মায়ের রুমে যেতে ধরলো, কিন্তু এদিকে তার মা এদিকেই আসছিল। তার মা ঈশানকে দেখে বলে উঠল, বাবা একটু কষ্ট করে ম্যানেজ করে নিস, কতই আর বাড়ির ভিতর থাকবি, একটু ঘুরে আসিস। তোরা ছেলেরা তো চাইলেই বাইরে গিয়ে ঘুরে আসতে পারিস, আর আমরা মেয়েরা কোথাও যেতে পারি না। তাছাড়া তোর বাবার অফিস আছে, সে তো যেতে পারবেই না। তুই একটু রান্না করে দিস, শুধু কয়েকটা দিন একটু কষ্ট করিস। ঈশান রাগে আর একটা কথাও বলল না। এখন কি তাকে সারা জীবন মেয়েদের মতো রান্না করতে হবে? সে দিশাকে বকতে লাগলো। তার জন্য আজ এই দিনটা দেখতে হলো। কেন যে দিশাকে রান্নার কাজে সাহায্য করতে গেলাম? ঈশান খাওয়া দাওয়া বাদ দিয়ে এই ভর দুপুরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দিশার প্রচণ্ড মন খারাপ। তার একটু ইচ্ছা হচ্ছে না ঈশানকে ছেড়ে চলে যেতে, কিন্তু সে যদি এখন বলে সে যাবে না, তখন আবার তার শাশুড়ি ভাববে তিনি যেতে চেয়েছেন দেখে দিশা এমন করছে। ঈশানের মা আর বোন রেডি হয়ে দিশার রুমে আসলো। এসে দেখে দিশা রেডি হয়নি এখনো, তাই দিশার শাশুড়ি বলল, আমরা গাড়িতে গিয়ে বসলাম, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো। দিশা মাথা নাড়ালো। দিশা রেডি হয়ে ঈশানকে ডাকতে লাগলো। ঈশান কোনো কথা বলল না। দিশা ঈশানের কাঁথাটা টেনে তুলল আর বলল, আমি যে ডাকছি শুনতে পাচ্ছ না? ঈশান কোনো কথা না বলে কাঁথাটা আবার টেনে তার গায়ে জড়িয়ে নিল। আমার উপর রাগ দেখাচ্ছ কেন? তোমার মাকে বললেই তো হয় তুমিও যাবে। ঈশান কোনো কথা বলল না। দিশা ঈশানের কপালে একটা কিস করলো আর বলল, মরা এখন বের হব, একটু তাকাও এদিকে। ঈশান তবুও তাকালো না। দিশা ঈশানকে জড়িয়ে ধরলো আর বলল, তাড়াতাড়ি চলে আসবো, আর যদি বেশি খারাপ লাগে তুমি চলে যাও বাড়িতে। তুমি যেখানে রাগ দেখাচ্ছ মনে হচ্ছে বাড়ি চেনো না। ঈশান বলল, আমি কি যেতে চাইছি? আর রাগ করব কেন? আমার ঘুম ধরছে তাই আমি শুয়ে আছি। তোমরা সাবধানে যেও, আর আমাকে নিয়ে ভাবতে হবে না। দিশা ঈশানকে বলল, তুমি ভাবছো আমি খুব খুশি হয়েছি? মোটেও না, আমারও কিন্তু খারাপ লাগছে। ঈশান বলল, বেশি দেরি করলে মা কিন্তু রাগ হবে, তাড়াতাড়ি যাও। তাহলে তাকাও আমার দিকে একবার, একটু আদর করো। কি শুরু করলে বলো তো? ঈশান উঠে দিশার কপালে একটা কিস করলো। এখন ঠিক আছে? না। আবার কি হলো? তুমি আমার দিকে তো একবার তাকাচ্ছও না, আমার চোখের দিকে একবার তাকাও। ঈশান দিশার দিকে তাকিয়ে হেসে উঠল। এখন খুশি? দিশা ঈশানকে জড়িয়ে ধরে বলল, শুক্রবার তো বাবার অফিস বন্ধ আছে, তাহলে সারাদিন বাবাকে নিয়ে আমাদের বাড়িতে যেও। ঈশান মাথা নাড়ালো। দিশা তার শাশুড়ি আর ননদের সাথে বাবার বাড়ি চলে গেল। দিশা বাবার বাড়ি পৌঁছার কিছুক্ষণ পরই ঈশান ফোন দিল।
তোমরা কবে আসবা? মাত্র আসলাম আর তুমি এখনই যাওয়ার কথা বলছো? আমার কিন্তু একা একা ভালো লাগছে না। দিশা হাসতে লাগলো। 2-3 ঘন্টা এই অবস্থা, সামনে 7 দিন পর কি হবে? কি বলছো এসব? তোমরা 7 দিন থাকবে? তোমার মা তো সেটাই বললো, তিনি নাকি 1 সপ্তাহ থাকবেন। মা আর আপাকে রেখে তুমি চলে এসো। পাগল হয়েছে তুমি? আমার বাবার বাড়ি আমিই থাকবো না, সেটা কি করে হয়? তাহলে কিন্তু আমি এখনই রওনা দিলাম। না না, আজকে এসো না। তোমার বাবাকে রান্না করে খাওয়াবে কে? আমি কি বাড়ির কাজের লোক নাকি যে রান্না করে একেবারে খাওয়াতেই হবে? মা কিন্তু রাগ হবে। তুমি আজকে এসো না প্লিজ, মান সম্মান তো একটা ব্যাপার আছে। রাখো তোমার মান সম্মান, আমি একা একা থাকতে পারবো না। আমি আজকেই যাব। তুমি যদি আজকে আসো খুব খারাপ হবে কিন্তু। শুক্রবার এসো। এক কথা বারবার বলতে ইচ্ছা হচ্ছে না। সেই কথা শুনে ঈশান ফোন কেটে দিল। সে রাগ করে ফোন বন্ধ করে রাখলো। দিশার খুব খারাপ লাগলো। সে জানে ঈশান তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, তবুও তাকে সেটা বুঝতে দিল না। দিশা বাবার বাড়ি এসেও শান্তি পাচ্ছিল না। সবাই খুব খুশি, অনেক আনন্দ করছে, কিন্তু দিশার মন প্রচণ্ড খারাপ। সেই রাতটা খুব টেনশনে কাটালো দিশা, কারণ ঈশানের ফোন তখনও বন্ধ ছিল। সকালবেলা ঈশানের বাবা অফিসে যাওয়ার জন্য বের হলো, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে ঈশানও নাই, আর কোনো খাবারের ঘ্রাণও পাওয়া যাচ্ছে না। ঈশানের বাবা ঈশানের রুমে গেল আর ডাকতে লাগলো, বাবা, বাবা ঈশান, আমার খাবারটা কি রেডি করছিস? ঈশানের কোনো সাড়া শব্দ নেই। ঈশানের বাবা আবার ডাক দিল, কিন্তু ঈশান এবারও উঠল না। ঈশানের বাবা এবার ঈশানের গা ধরে ঝাঁকাতে লাগলো। আমার খাবার কই রাখছিস? ঈশান মাত্র শুয়েছে, সারা রাত সে ঘুমাতে পারেনি, তাই কাঁচা ঘুম থেকে উঠে আবোল তাবোল বলতে লাগলো। ঈশানের বাবা বলল, আমার খাবার কই? ঈশান বলল, খাটের নিচে দেখো। এই বলে আবার শুয়ে পড়ল। ঈশানের বাবা অবাক হলো, ঘরে তো বক্স খাট, তাহলে খাটের তলায় এলো কথা থেকে? ঈশানের বাবা ঈশানকে টেনে তুলল। কি বলছিস এসব? পাগল হয়েছিস নাকি? ঈশান এবার রাগ হলো। কি করলে এটা? কিসটাও করতে দিলে না। আর এই মেয়েটা এত দুষ্ট যে খাটের নিচে লুকাইছে। তাকে খুঁজতে খুঁজতে আমার সারাদিন পার হয়ে গেল। ঈশানের বাবা হাসতে লাগলো। এই কি বলছিস এসব? আমি তোর বাবা, বউ না। ঈশান চোখ ঘষতে লাগলো। এতক্ষণে তার হুঁশ আসলো। সে তার বাবাকে দেখে লাফ দিয়ে উঠল বিছানা থেকে। তুমি এখনই অফিস যাচ্ছ? কয়টা বাজে দেখেছিস সেটা? 5 মিনিট সময় দাও, তোমাকে কিছু একটা বানিয়ে দিচ্ছি। থাক, লাগবে না আর কষ্ট করতে, আমি গেলাম। বাবা, অন্তত একটু চা খেয়ে যাও। ঈশানের বাবা ভাবলো না খেয়ে কিভাবে থাকবে সে, অন্তত চাটা একটু খেয়ে যাওয়া যাক। তাই তিনি থামলেন। এদিকে ঈশান চা পাতি খুঁজে পাচ্ছিল না। তার বাবাকে সে ডাক দিল। চা পাতি খুঁজে দাও। তার বাবা বলল, আমি কি করে জানবো কই আছে? তুই সবগুলো কোটার মুখ খুলে দেখ, তাহলে পেয়ে যাবি। হ্যাঁ। ঈশান চা পাতি পেয়ে গেল। ঈশান চা বানাতে শুরু করলো। ঈশানের বাবা শুধু বলছে, হয়েছে হয়েছে, এখনো হয়নি। ঈশান বলল, আর একটু দাঁড়াও। চা বানাতে এতক্ষণ সময় লাগে? এই তো হবে এখন। ঈশান তার বাবাকে বলল, বাবা, চা পাতি ভালো না মনে হয়, তুমি আসার সময় নতুন চা পাতি আনিও। ঈশানের বাবা বলল। কি বলিস এসব? কালকেই নতুন প্যাকেট এনেছি। ঈশানের বাবা ঈশানের কাছে এলো, এসে দেখে চায়ের কোনো রং হয়নি। 10 মিনিটের মধ্যে হয়ে গেল, আর এখন পর্যন্ত চার কালার আসেনি। আমি কি করব? তোমার চা যদি ভালো না হয়? ঈশানের বাবা চামচ দিয়ে তুলে দেখলো, তিনি হাসতে হাসতে শেষ। তুমি হাসছো কেন বাবা? বাবা, তুই আর একটু ঘুমিয়ে নে, তোর ঘুম এখনো ভাঙেনি। আমি গেলাম। বাবা, না খেয়ে যাবে? কি আর করার আছে? কেন, চা হচ্ছে তো। বাবা, আগে চা পাতি আর কালো জিরা চিনতে শেখ, তারপর আমাকে চা বানিয়ে খাওয়াস। ঈশানের বাবা চলে গেল। ঈশান হাত দিয়ে দেখে, হ্যাঁ ঠিকই তো, এগুলো না কালো জিরা। সেই জন্য 10 মিনিট থেকে রান্না করছে, তবুও চায়ের রং আসছে না। ঈশান রাগ করে সব কিছু ফেলে দিয়ে ঘরে গিয়ে আবার ঘুমালো। এদিকে দিশার মা কত ধরনের পদ রান্না করেছে। দিশার শাশুড়ি তো সেই খুশি, এত আদর যত্ন করছে তাদের। দিশার শুধু আফসোস হচ্ছে, ঈশান থাকলে অনেক ভালো হতো। দিশা ঈশানকে আবার ফোন দিল, কিন্তু ঈশান ফোন ধরল না। সে আবার ফোন অফ করে রাখলো। দুপুরবেলা ঈশানের ঘুম ভাঙলো। তার মনে হলো বাবা তো কিছুক্ষণ পরে দুপুরের খাবার খেতে আসবে, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে গেল। এদিকে তার প্রচণ্ড ক্ষুধা লাগছে।
অনেক খোঁজাখুঁজির পর সে বিস্কিটের প্যাকেট পেল। সেখান থেকে 3-4টা বিস্কিট খেলো। কিছুক্ষণ পর তার বাবা আসলো, কিন্তু তার বাবার সাথে তার খালাতো বোন তানিশাকে দেখতে পেল। তুই কই থেকে আসলি? খালু নিয়ে আসলো। তোদের বাসায় নাকি কেউ নাই? খুব ভালো করেছিস। এই রান্নার মধ্যে যা ঝামেলার মধ্যে আছি তা বলে বোঝাতে পারবো না। সবাই চলে গেছে আর তোকেই রান্না করার জন্য রেখে গেছে। কপাল খারাপ হলে যা হয় আর কি। একটু দিশার রান্নার কাজে সাহায্য করে দেখে এরা ভেবেছে আমি তো সেরা রাজুনি হয়ে গেছি। তানিশা হাসতে লাগলো। তুই তোর বউকে রান্নার কাজে সাহায্য করিস? তুই কবে রান্না শিখলি? দূর, আমি কি রান্না করতে পাই নাকি? ইউটিউব ভিডিও দেখে দেখে বলি আর দিশা রান্না করে। আমাকে বিয়ে করলে তোর এই কষ্টটা হতো না। আমি কত সুন্দর রান্না করতে পারি তা তো জানিসই। তোর আর কাজটা কি? এই রান্নাটাই ভালো পারিস। পড়াশোনায় তো গোল্লা, শুধুমাত্র রান্না করতে পারিস বলে তাই বিয়ে করতে হবে? তুই আমাকে খোটা দিলি? ঈশানের বাবা বলল। তানিয়া, ঝটপট কিছু করে দে, আমি আবার অফিসে যাব। ঈশান তানিশার মাথায় একটা টোকা দিল আর বলল, কথা না বলে রান্না কর। আর বাবার জন্য হালকা পাতলা রান্না করলেও ওর জন্য একটু ভালো মন্দ রান্ধিস। আমি কি তোর বউ নাকি তাই হুকুম করছিস? তাহলে কেন এসেছিস সেখানে? যা, চলে যা। তানিশা তার খালুকে ডাকতে লাগলো। খালু, ঈশান কিন্তু অপমান করছে। ঈশানের বাবা বলল। কি হচ্ছে ঈশান? ঘরে যা আর ওকে কাজ করতে দে। ঈশান ঘরে চলে গেল। দিশার শাশুড়ির এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। দিশার ননদও খুব খুশি। তারা ঠিক করলো বেশ কয়েকদিন থাকবে। তাছাড়া এখানে থাকতে তাদের ভালোই লাগছে, কিন্তু দিশার শুধু অস্থির অস্থির লাগছে। কিছুই ভালো লাগছে না তার। সে তার শ্বশুরকে ফোন দিল। বাবা, খেয়েছো তোমরা? এখনো খাইনি, তবে রান্না হচ্ছে। দিশা হাসতে লাগলো। শেষে ঈশান কি বাড়ির রাঁধুনি হলো নাকি? দিশার শ্বশুর বলল। সে কথা আর বলিস না। তোরা এমন রাঁধুনি রেখেছিস যে 10টায় ঘুম থেকে ওঠে, 1000 বার ডাকলেও ঘুম থেকে ওঠে না। তুই ওকে কি করে সকালে উঠাস? দিশা হাসতে লাগলো। ওকে, সকালে ওঠাতে অনেক কষ্ট হয়, উঠতেই যায় না। তো দুপুরে কি রান্না করেছে? এখনো দেখিনি। ঈশানকে একটু ফোনটা দাও না, ওপরে রেগে আছে। আমি ওকে এখানে আসতে বারণ করেছি দেখে। চিন্তা করিস না মা, ওকে আজ পাঠিয়ে দেবো। তুমি খাবে কিভাবে? ঈশান আমাকে এখন পর্যন্ত কিছুই রান্না করে খাওয়াতে পারেনি। সে ঘুমাচ্ছে এখন। ঈশানের বাবা সকালের ঘটনা দিশাকে বলল। দিশা হাসতে হাসতে শেষ। হঠাৎ দিশার মনে হলো, তোরা রান্না করেছে কে? দিশার শ্বশুর তানিশার কথা বলল। তানিশার নাম শোনা মাত্রই দিশার পুরো শরীর জ্বলতে লাগলো, কারণ দিশা এই তানিশার কথা অনেক আগেই শুনেছে। এই তানিশার সাথেই ঈশানের বিয়ে দেওয়ার জন্য ঈশানের মা পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ঈশান করেনি। তখন ঈশান বলেছিল তার গার্লফ্রেন্ড আছে, তাকে সে বিয়ে করবে, কিন্তু ঈশানের মা রাজি হয়নি। তাই ঈশানের বাবা বলেছিল, ঠিক আছে, আমি তাহলে একটা উপায় বের করে দেই। ঈশানের সাথে তানিয়ার বিয়েও হবে না, আবার ঈশানের গার্লফ্রেন্ডের সাথেও হবে না। আমরা সবাই মিলে পছন্দ করে যাকে নিয়ে আসবো তার সাথে ঈশানের বিয়ে হবে। ঈশানের বাবা আর বোন দুলা ভাইয়ের সাথে জড়িত ছিল, তাই তো ঈশান দিশাকে বিয়ে করতে পেরেছে। ঈশানের মা সে কি কান্না। তার খুব ইচ্ছা ছিল তানিশাকে ঘরের বউ করার, কারণ এত সুন্দর সুন্দর রান্না করে মেয়েটা, যে একদম মন ভরে যায়, সব কাজ করতে পারে। তবে স্টুডেন্ট তেমন একটা ভালো না। দিশা এবার ঈশানের উপর খুব রাগ হলো। সে ফোন কেন খুলছে না? দিশা তার শ্বশুরকে বলল, বাবা, ঈশানকে একটু রেখে দেন না। তার শ্বশুর ঈশানকে ফোনটা দিল। হ্যাঁ, হ্যালো। ফোন অফ করে রেখেছো কেন? কাজ আছে আমার, কাজ জন্য খুলে রাখবো। দিশা রাগ না দেখে খুব ভালোভাবে বলল, আজকে তুমি আসতে পারো। কখন আসবে? যাব না। কি দরকার যাওয়ার? এখনো রেগে আছো? আমি কি করেছি? আমি কখন বললাম রেগে আছি? আমি যাব না বলেছি তো, যাব না। কেন? এমনি। দিশা এবার তার রাগকে কন্ট্রোল করতে পারল না। সে ঈশানের কান ঝালাপালা করে দিল। আমি জানি তো কেন তুমি আসবে না। আজ এত করে আসতে বলছি, কিন্তু তুমি আসতে চাচ্ছ না, অথচ কাল আসার জন্য কত কাহিনী করলে। আমি কিন্তু বুঝি সব কি চলছে তোমার মনে। বুঝলাম না কিছু। কি বলছো তুমি? আমি যাই বলি না কেন সেটা বাদ দাও। তুমি আর এক মুহূর্ত থাকবে না ওই বাড়ি। এক্ষুনি চলে আসো এখানে। বলছি তো যাব না। ভালো হবে না কিন্তু, আমার কথা না শুনলে কিন্তু খুব খারাপ হবে। আজকে তো তারা কেন? ব্যাপার কি? কোনো ব্যাপার না, তুমি কখন আসবে সেটা বলো। খুব বেশি মিস করতেছো নাকি তানিয়া আসার কথা শুনে জ্বলতেছো? তানিয়াকে? সে আবার কখন এলো? তুমি তাহলে জানো না ওর কথা? আমি আরো ভেবেছিলাম তানিয়া আসার কথা শুনে তুমি আর আমাকে এ বাড়িতে থাকতে দিচ্ছ না। দিশার রাগ এবার আরো বেড়ে গেল। সে বলল, তানিয়া এসেছে তাই কি হয়েছে?
তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই ডাকছি। তুমি কখন আসবা তাড়াতাড়ি বলো। আমি যাব না আজ, দেখি কাল যেতে পারি কিনা। আজ রাতে কি ওই মেয়েটা তোমার সাথে থাকবে? কি বলছো পাগলের মতো? বললাম আজ রাতে কি তোমাদের বাড়িতে থাকবে? হ্যাঁ, শুধু আজ রাত কেন, তোমরা যতদিন আসবে না ততদিন সে এখানেই থাকবে। আমি আরও ভাবছিলাম তোমাকে ফোন করে বলবো যে আরও কয়েকটা দিন থাকো, তোমরা আনন্দ করো। বাসায় তো আর রান্না করা নিয়ে কোনো টেনশন নেই, আর ওর হাতের রান্নার যে কী স্বাদ বলে বোঝাতে পারবো না। দিশা রাগ করে বলল, শয়তান ছেলে, বাদক ছেলে, তোর মনে এই ছিল? সেই জন্য আসতে যাচ্ছিলি না? দাঁড়া, মজা দেখাচ্ছি, আর তোকে খাওয়া শেখাচ্ছি। আমি আজকেই বাসায় যাচ্ছি। এই বলে দিশা ফোন কেটে দিল। ঈশান তো সেই লেভেলের খুশি হলো। লাইনে আসো না। ঈশান তার বাবাকে ধন্যবাদ দিল। কি একটা দারুণ কাজ করেছে বাবা, এই বুদ্ধিটা তো আমার মাথায় একবারও আসেনি। এখন শুধু দিশা কেন, দিশার পুরো ফ্যামিলি আসবে। দিশার এত রাগ হচ্ছে যে সে ঈশানকে আজ হাতের কাছে পেলে কি করত নিজেও জানে না। সে কিছুতেই খেতে পারছে না, শুয়ে থাকতেও তার ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছে না। এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকাল হলো। দিশা তার শাশুড়িকে বলল, মা, আজকে আমি বাড়ি যেতে চাচ্ছিলাম। দিশার শাশুড়ি বলল, কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে, আজ কিভাবে যাবে? দিশার সেই কথা শুনে বুকটা ধরফর করতে লাগলো। ঈশান ওই মেয়েটার সাথে একা একা আজ থাকবে না, এটা হতে পারে না। সে ঈশানকে আবার ফোন দিল। হ্যালো, কখন আসছো? আজ আর কখন যাব? কিছুক্ষণ পর তো রাত হবে। আমি এত করে বলার পরও কেন আসলে না? আসার জন্য তো একটু সময় লাগবে, তাই না? আর যখন তখন ডাকলে যাওয়া যায় নাকি? আমার কিন্তু খুব রাগ হচ্ছে ঈশান, তুমি আসবে কিনা বলো। হঠাৎ তানিশা ঈশানের রুমে ঢুকলো আর বলল, তোর কি কিছু লাগবে? ঈশান দিশাকে রাগানোর জন্য বলল, হ্যাঁ লাগবে, কেমন জানি ঠান্ডা লাগছে, তাই শরীরটা একটু গরম করতে হবে। তানিশা বলল, বুঝেছি, তোর এই অভ্যেস আর গেল না। যখন বুঝেছিস তাহলে দেরি করছিস কেন? তানিশা চলে গেল। তুমি কিসের কথা বললে? তুমি বুঝবে না এসব। ঘুমালাম, গুড নাইট। দাঁড়াও দাঁড়াও, কই রাখছো ফোন? যদি আজ ফোন একবার রেখেছো তাহলে তোমার খবর আছে। আর সারাদিন ভিডিও অন রাখবে। তুমি কি আমাকে সন্দেহ করছো? না, আমার স্বামীর খেয়াল রাখছি, কারণ আশেপাশে তো মশা মাসির অভাব নেই। কখন যে গায়ে বসবে ঠিকও নাই। তুমি এত দূর থেকে মশা তাড়াবে? হ্যাঁ। ঈশান হাসতে লাগলো, তার খুব মজা লাগছে। এদিকে দিশা তো শুধু জ্বলছে। ঈশান দিশার কথা শুনে ভিডিও অন করে টেবিলের উপরে রাখলো। তানিশা চা নিয়ে আসলো। দিশাকে দেখে তানিশা বলল, ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি। তুমি এখনো ঘুমাওনি? না, এই তো ঘুমাবো এখন। ঠিক আছে, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। আর ঈশান, তুমিও দেরি করো না, তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো। আমি পরে ঘুমাবো, তুমি আগে ঘুমাও। এত বেশি বোঝো না, যা বলছি সেটাই করো। তানিশা হাসতে লাগলো এবং আর দেরি না করে চলে গেল। ঈশান এখনো দরজা লাগায়নি। কি হলো, দরজা খোলা কেন? এই মেয়েটা আসলেই পাগল। এই বলে ঈশান দরজা লাগিয়ে দিল। এবার মোবাইলের ক্যামেরা দরজার মুখ করে রাখো, আর তুমি ঘুমিয়ে পড়ো। ঈশান এবার রেগে গেল। কি হচ্ছে এসব দিশা? এমন পাগলামি করছো কেন? কত করে বললাম আসো আসো, শুনলে না কেন? এখন এসব পাগলামি সহ্য করো। আমি যখন যেতে চাইলাম তখন কি আমাকে যেতে দিয়েছো? এখন এত অস্থির হচ্ছে কেন? এখন পাগলামি করা তুমি থামিয়ে দাও। আমি বলেছি তো যাবো না, তো যাবো না। পারলে তুমি নিজে এসো। তাহলে তুমি আসবে না? ঠিক আছে, আমিও যাব না, দেখি কে আসে আগে। ঈশান হাসতে লাগলো। নিজের অবস্থান দেখেছো, তারপরও বলছো কে আগে আসে? আমি তো যাবোই না, তোমাকেই আসতে হবে। দিশা টেনশনে কিছুতেই ঘুমাতে পারছে না। এদিকে ঈশান আর তানিশা একই বাড়িতে একসাথে আছে। অন্যদিকে আবার ঈশানের সাথে সে চ্যালেঞ্জ করেছে। সে এখন কি করবে? অনেক ভেবেচিন্তে সে একটা বুদ্ধি বের করলো। দিশা তার শাশুড়িকে বলল, মা, আপনাকে আজ বাড়িতে যেতে হবে। দিশার শাশুড়ি এবার রেগে গেল। বারবার কেন দিশা তাকে বাড়ি যাওয়ার কথা বলছে। তিনি রাগ হয়ে বললেন, তোমার বাবা কি 2 দিনেই হাঁপিয়ে গেল? যেভাবে বারবার বাড়ি যেতে বলছো, মনে হচ্ছে আমরা অনেক বেশি খাচ্ছি, যে আর সামলানো যাচ্ছে না। দিশা বলল, ছি মা, এসব কি বলছেন? আপনি যদি সারা বছর এখানে থাকেন কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু আপনি এখানে আর একদিন থাকলে অনেক বড় বিপদ হয়ে যাবে। বিপদ? কিসের বিপদ? আমি শুনলাম বাবা বাসায় কোনো মেয়েকে নিয়ে এসেছে। কে সে? আমি তো সেটা বলতে পারবো না, তবে আমি শুনলাম বাবা তাকে কই থেকে যেন এনেছে। তুমি কার থেকে শুনেছো? শুনলাম একজনের কাছ থেকে। তোমার শ্বশুরকে আগে ফোন করে কে সে? না না, এই ভুল করবেন না।
তাকে যদি ফোন দিয়ে জানান তাহলে তো মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিবে, তখন আপনি তো হাতে নাতে তাকে ধরতে পারবেন না। দিশার শাশুড়ি কেঁদে উঠল। এই বয়সে ওনার ভীমরতি ধরেছে রে, সেই জন্য আসার সময় একবারও বারণ করলো না, একবারও বললো না যে ঈশানের মা তুমি যেন বেশি দিন থেকো না, তাড়াতাড়ি চলে এসো। ইরা বলল, কি হয়েছে মা? বেশি দেরি করিস না মা, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে, বাড়ি যেতে হবে। কেন? এই উত্তর আমি তোকে দিতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। ইরা তার মায়ের উপর রাগ হলো। কান্না করা বাদ দিয়ে বলো কি হয়েছে। তোর বাবা নাকি বাসায় কোন এক মেয়ে এনেছে। সে কথা শুনে ইরা বলল, কি বলছো এসব? বাবা এমন কাজ করতেই পারেন না। হঠাৎ ইরার মনে হলো আজ তো বাসায় তার স্বামী আসার কথা, সে আবার কাউকে আনলো নাকি? তাছাড়া বাবা তো জীবনেও এ কাজ করবে না, আর ঈশান তো নয়ই, তার মানে তার স্বামী। ইরা এবার চিৎকার দিয়ে উঠল। ইরা বলল, মা, এটা হয়তো তোমার জামাইয়ের কাজ। আজ তো ওর আসার কথা ছিল, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো। ইরাও কাঁদতে লাগলো। তার সন্দেহ হলো তার স্বামী কাউকে এনেছে। দিশা বলল, আজকাল ছেলে মানুষের কোনো গ্যারান্টি নাই, বাড়িতে বউ না থাকলেই অন্যখানে সুযোগ খুঁজে, কে জানে কার কপাল পড়লো। দিশার শাশুড়ি আর ননদ সেই কথা শুনে তাড়াতাড়ি করে চলে গেল। তারা এতটাই টেনশনে ছিল যে দিশাকে একেবারের জন্যও বলল না তুমি যাবে কিনা। দিশাও সুযোগ পেয়ে গেল, সে আর গেল না। দিশার কিছুটা হলেও টেনশন কমে গেল, কারণ তার শাশুড়ি আর ননদ বাসায় চলে গেল। তানিশা বেশি একটা ঘুরঘুর করতে পারবে না, কারণ তানিশা বাসায় আসলে তার শাশুড়ি এক মুহূর্তের জন্যও তাকে হাতছাড়া করে না, কারণ তার শাশুড়ির মাথায় তেল দিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, আরও অনেক কাজ তানিশার থেকে করে নেয়। তানিশা এই জন্যই বাড়িতে বেশি থাকতে চায় না। ঈশানের মা আর বোন বাসায় পৌঁছালো। ঈশান তার মায়ের গলা শুনে হাসতে লাগলো। সে ভাবলো দিশাও এসেছে, আর মনে মনে বলল, আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে বেচারা, রাতটা পার হতে এসে হাজির। ঈশান ভাব নিয়ে বিছানায় শুয়ে থাকলো। সে ভাবলো নিজের থেকে কথা পর্যন্ত বলবে না। এদিকে ঈশানের মা চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কিন্তু বাসায় তো কেউ নাই। ঈশানের বাবা অফিসে গেছে। ইরা তার স্বামীকে ফোন দিল। তার স্বামী জানালো সে এখনো বাসায় আসেনি। ইরা বলল, বাঁচলাম বাবা। তার স্বামী বলল, কি বলছে সব? ইরা বলল, তুমি ওসব বুঝবে না। ঈশানের মা রান্নাঘরে ঢুকে দেখে কেউ নেই। এবার তিনি তার বেডরুমে গেলেন, কিন্তু গিয়ে যা দেখলেন তা দেখে তার মাথা ঘুরতে লাগলো। একটা মেয়ে গায়ে মাথায় কাপড় দিয়ে শুয়ে আছে। ঈশানের মা কাঁদতে লাগলো আর বলল, ইরা তুই কই? তোর বুড়ো বাপটা তো বিয়ে করেছে আর তার বেডরুমেই রেখেছে। এই বয়সে আমার কপাল পুড়লো রে, আমি এখন কই যাব? ভালোবেসে তার হাত ধরে বিয়ে আসর থেকে পালিয়ে, এজন্য আমার বাপটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর সেই জন্য কখনো আমি অনুশোচনা করি, আমার মা তার মৃত্যুর সময় আমার মুখ দেখেনি। আমি কতটা কষ্ট চাপা নিয়ে শুধু তোদের মুখের দিকে তাকিয়ে সংসার করছি, কিন্তু তোর বাপ এই বয়সে এটা কি করলো? আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? ইরা দৌড়ে এলো তার মায়ের রুমে। সেও অবাক, তার বাবা মায়ের বিছানায় কে শুয়ে আছে। ঈশানের মা কোনো কিছু না ভেবেই ঝাঁটা হাতে নিয়ে দিল উড়াধুরা মায়ের। তানিয়া তো সেই জোরে চিৎকার করে উঠল, বাবারে বাঁচাও, মরে গেলাম। ইরা বলল, মা, এটা তানিয়া। তার মা ইরাকে বলল, তুইও তাহলে চিনিস ওকে? তোরা সবাই একজোট হয়েছিস। এই বলে আবার মারতে লাগলো। তানিয়া বলল, খালা, আমি তানিয়া। ঈশানের মা এতটাই রেগে আছে যে কারো কথায় তার কানে ঢুকছে না। ইরা তানিয়াকে বলল, মুখ থেকে কাপড়টা সরা, তাহলেই তো মা চিনতে পারে। তানিয়া বলল, ইরাপা বাঁচাও আমায়, খালা তো সেই সুযোগই দিচ্ছে না। ইরা তার মাকে আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তার মা ইরাকেও ফেলে দিল। এদিকে তানিয়া ঈশানের মায়ের সাথে গল্লাছুট খেলতে লাগলো। একবার খাটের ওপর উঠে আর একবার নিচে নামে। এভাবেই কিছুক্ষণ চলছিল। ঘরের মধ্যে এত বেশি চিৎকার হচ্ছিল যে ঈশানও চলে এলো। ঈশান বলল,
মা, কি হয়েছে? তানিয়ার পিছে দাঁড়া করছো কেন? ঈশান তার মায়ের হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিল, তারপর তার মায়ের হাত দুটো ধরল। ঈশানের মায়ের শরীর একদম হাঁপিয়ে গেছে, তিনি কোনো কথাই বলতে পারছেন না। তিনি শুধু পানির নাম নিতেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কারণ টেনশনে আর জোরে জোরে চিল্লানোর ফলে তার প্রেশার হাই হয়ে গিয়েছে। ইরা তার মায়ের জন্য পানি আনলো এবং ঈশান তাকে বিছানায় শুয়ে দিল। ঈশান তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিল আর ইরাকে বলল, ডাক্তারের কাছে ফোন দে। ইরা তাই করলো। এদিকে তানিয়া জোরে জোরে কাঁদতে লাগলো, সে ব্যাগ গোছাতে লাগলো। আর এক মুহূর্ত নয়, এ বাড়িতে সে আর আসবেই না। ঈশান তাকে আটকালো আর বলল, কি হয়েছে তানিয়া? তানিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি খালার বিছানায় একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভাবলাম খালা থাকতে তো বিছানায় বসাও যায় না, তাই যেহেতু খালা নাই এই সুযোগে একটু বিছানায় ঘুমিয়ে পড়ি, তাই খালা আমাকে এমনভাবে মারলো। আমি কি এমন দোষ করেছি? শুধু তো একটু শুয়েই ছিলাম, তাছাড়া আজকে এসব ধুয়ে দিতাম। ইরা বলল, না না, সেজন্য না, তুই ভুল ভাবছিস তানিয়া। ইরা ঈশানকে সব কথা বলে দিল যে দিশা তাদের বোকা বানিয়েছে। সে কথা শুনে ঈশান খুব রেগে গেল। সামান্য একটা ব্যাপার নিয়ে এত কিছু হয়ে গেল। তার মা হলো হাই প্রেশারের রুগী, আর কিছুক্ষণ এরকম করতেই থাকলে না জানি কি হতো। ঈশান আল্লাহর কাছে শুকরিয়া জানালো। ঈশান দিশাকে ফোন দিল। ফোন পেয়ে দিশা তো সেই খুশি, মনে মনে ভাবলো, কেমন বোকা বানালাম। সে আনন্দেই ফোন ধরলো না। ঈশান আবার ফোন দিল। দিশা একটু ভাব দেখালো, এবার ফোনটা ধরলো। কি ব্যাপার ঈশান সাহেব, কেমন বোকা বানালাম ভাবছো? আমি ওদের সাথে গিয়েছি। হ্যাঁ, আপনি কখন আসছেন? না রওনাও দিয়েছেন, আমাকে নিতে আসলেও কিন্তু যাবো না। দেখি আমাকে ছাড়া কতদিন থাকতে পারো। চুপ করো বেয়াদব মেয়ে। সবাই বলে তুমি একটা ফাজিল মেয়ে, 1 নম্বরের বেয়াদব। আজকে আমি নিজেই বলছি, তুমি শুধুমাত্র বেয়াদব না, 1 নম্বরের দুষ্টু মেয়ে। সব বিষয় নিয়ে ফাজলামি করতে করতে তোমার সাহস অনেক বেড়ে গেছে। তুমি একদম মাথায় উঠে নাচতেছ। আমি তোমাকে অনেক বেশি সাথ দিয়ে ফেলেছি। আজকে যদি আমার মায়ের কিছু হতো, তোমাকে একদম খুন খেয়ে ফেলতাম। কি বলছো তুমি? কাকে বলছো সব? আমি যাকে ফোন দিয়েছি তাকেই বলছি। আর তোমাকে এই বাড়িতে আসতে হবে না, কেউ আর যাবে না তোমাকে আনতে। তুমি ওখানেই থাকো। খুব শখ বাবার বাড়িতে থাকা, তাই না? সারা জীবনের জন্য থাকো। তুমি আর নিজের থেকেও আসবে না। কি করেছি আমি? এখনো বলছো কি করেছো? মাকে কি বলেছ? মা উত্তেজনায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর কিছুক্ষণ এরকম করলে আজকে না জানি কি হতো। তোমার সাথে কথা বলতে আমার কেমন জানি লাগছে। ফোন রাখো। জীবনও আর ফোন দিবে না তুমি। আমাকে নিয়ে সন্দেহ করো, তাই না? আনিয়ার প্রতি যদি কোনো ফিলিংস থাকতো, তোমাকে এত কাহিনী করে তার বিয়ে করতাম না, ওকেই করতাম। আমার ভুল হয়েছে, আমি সত্যি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। সরি বলছি। কিসে সরি? আজকে যদি মায়ের কিছু হতো, মাকে কি তোমার সরি কি ফিরিয়ে দিতে পারতো? বললাম তো ভুল হয়েছে। মা এখন কেমন আছে? আমি এখনই আসছি। খবরদার, এই বাড়িতে আর আসবে না। তোমার আসার কোনো দরকার নেই। যদি আসতে চাও, মা অপমান করে বের করে দিবে। তুমি আমার সাথে ফাজলামি করো, ঠিক আছে, আমি মেনে নিলাম। তুমি আমার বাবা মার সাথে ফাজলামি করা শুরু করে দিয়েছো। দিশা কাঁদতে লাগলো। বললাম তো ভুল হয়েছে, আর হবে না এমন। প্লিজ তুমি নিতে এসো আমাকে, আমি বাড়ি যাব প্লিজ ঈশান। ঈশান কল কেটে দিল। আজ আর দিশার চোখের পানি তার মন গলাতে পারল না। ঈশানের চোখের পানি এসে গেল, কারণ সে তার মাকে অনেক বেশি ভালোবাসে। তার মা কষ্ট পাবে দেখে এখন পর্যন্ত সে বলেনি যে সে তার প্রেমিকাকেই বিয়ে করেছে, কারণ তার মা প্রেমের বিয়েকে আর সাপোর্ট করে না। তারাও প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু তার বিনিময়ে তিনি তার বাবাকে হারিয়েছিলেন। তার মাকে এত কম সময়ে বিধবা করেছিলেন। এই জন্য তার মা তার মুখ দেখবে না দেখে প্রতিজ্ঞা করেছিলেন। এই জন্য ঈশানের মা লাভ ম্যারেজের কথা শুনলে অনেক বেশি রেগে যায়। কিন্তু তার মেয়েও ইরাও লাভ ম্যারেজ করেই বিয়ে করেছে। তবে তার স্বামী ঘর জামাই থাকে, কারণ তার মা বাবা কেউ নাই। এতিমখানায় বড় হয়েছে ছেলেটা। তাই ঈশানের মাকে সবাই অনেক বুঝিয়ে রাজি করিয়েছে, কিন্তু তার ছেলে ঈশানকে তিনি কোনোভাবেই এই ভুল করতে দিবে না। সে যাতে প্রেম না করতে পারে তার জন্য তার মা তার সাথে সাথে কলেজে যেত। কিন্তু এভাবে আর কতদিন ঈশানকে তিনি পাহারা দিবেন? তাই ঈশানের কাছে প্রমিস করে নেন যে সে যেন প্রেম না করে।
কোনো মেয়ের দিকে না তাকায়। তার মা নিজের পছন্দ করে সবচেয়ে সুন্দর ও ভালো মেয়ের সাথে তার বিয়ে দিবে। ঈশান সেদিন তার মাকে প্রমিস করলেও দিশাকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। দিশারও ভালো লেগে যায়, তাই সে আর ঈশানের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। ঈশানের মা পরে যখন তানিশার সাথে তার বিয়ে ঠিক করে, তখন ঈশান বলে যে সে একজনকে পছন্দ করে, তাকেই বিয়ে করতে চায়। ঈশানের মা কোনোভাবেই রাজি হয়নি সেদিন। তাই তো ঈশানের চাকরি না হতেই বেকার ছেলের জন্য পাত্রী দেখা শুরু করে দেন। ঈশান মাঝে মাঝে ভাবে, মাকে বলা দরকার সত্যটা, কারণ মা যেদিন নিজেই শুনবে দিন মা খুব কষ্ট পাবে। ঈশানের প্রতি তার ভালোবাসা, বিশ্বাস আর কিছুই থাকবে না। ঈশান ঠিক করলো এবার তার মাকে সত্যিটা বলে দিবে, তাছাড়া সে কিছুতেই শান্তি পাচ্ছে না। দিশা এবার নিজেই ফোন দিল, কিন্তু ঈশান কল কেটে দিল। দিশা আবার কল দিল। ঈশান এবার রাগ করে দিশার নাম্বারটাই ব্লক করে দিল। এদিকে ঈশানের মায়ের এখনো জ্ঞান ফিরেনি, ডাক্তার এখনো আসতেছে না। ঈশান তাই তার মাকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ঈশানের বাবা বাসায় এসে সব শুনেছে, এবার তিনিও রেগে গেলেন। এ কোন ধরনের ফাজলামি? বেয়াদবের একটা লিমিট থাকা দরকার। শেষমেশ আমার নামে মিথ্যা বদনাম করেছে। এবার কেউ আর দিশাকে সাপোর্ট করলো না, সবাই রেগে গেল। দিশা কখনোই ভাবেনি এই সামান্য একটা মিথ্যা কথার জন্য এত কিছু হয়ে যাবে। সে কাঁদতে লাগলো, তার খুব খারাপ লাগছে। ঈশানের মা অসুস্থ হলো, সবাই খুব টেনশনে ছিল। ঈশানের বাবা এবার ঈশানের মায়ের উপর রাগ দেখালো। দিশা না হয় ফাজলামি করে বলেছে, আর তুমি সেটাই বিশ্বাস করলে। এত বছর সংসার করে তাহলে কি লাভ হলো? আমাকে এখনো চিনলে না? এই আমাকে তুমি বিশ্বাস করো, এই তোমার বিশ্বাসের নমুনা? ঈশানের মা বলল, আমি বুঝতে পারিনি দিশা যে তোমাকে নিয়েও ফাজলামি করবে, তা আমি ভাবিনি কখনো। ঈশানের মা ঈশানকে বলল, খবরদার দিশা যেন এ বাড়িতে আর না আসতে পারে। ওর অনেক ফাজলামি সহ্য করেছি, অনেক ছাড় দিয়েছি আমি। এবার আর ওকে ক্ষমা করব না। তুই ওকে কোনো ফোন দিবি না, দেখা আর আনতেও যাবি না। ও যদি নিজে আসে তাহলে কেউ ওকে বাড়িতে উঠতে দেবে না। দরকার নেই এমন বউয়ের। ওর মুখ যেন আমাকে আর দেখতে না হয়। আমার একটু ওদের বাড়িতে থাকতে চেয়েছি দেখে ও এই মিথ্যা কথা বলতে আমাদের পাঠিয়ে দিল। আমি জীবনেও আর ওর বাড়িতে যাব না। ঈশান বলল, মা তুমি শান্ত হও, আর কোনো কথা বলো না। তুমি যেটা ভাবছো সেটা নয়। আসলে দিশা তানিয়ার কথা শুনে এগুলো বলেছে। আসলে আমি আর তানিয়া একা বাসায় থাকি, তাই তোমাদেরকে চালাকি করে এখানে পাঠিয়ে দিয়েছে। ঈশানের মা এবার রেগে গেল। তুই এখনো তোর বউকে সাপোর্ট করিস? তাহলে আসলো না কেন? তোকে নিয়ে যদি সত্যিই ভাবতো সে, তাহলে শুধু আমাদের একা পাঠাতো না, সেও আসতো। ঈশান চুপ হয়ে গেল, কারণ সেই সবাইকে এটা কি করে বলে যে দিশা আর ও চ্যালেঞ্জ নিয়েছে যে কে কার কাছে আগে আসে। তার মা বলল, ওই মেয়েটা আমার আগে থেকেই পছন্দ না। আমার আর ইচ্ছা হচ্ছে না ওর মুখ দেখার। ঈশান আর কোনো কথা না বলে ঘর থেকে বের হলো, কারণ সে জানে দিশা একটু চঞ্চল প্রকৃতির মেয়ে। দিশা আর কোনো কথা না বলে ঘর থেকে বের হলো, কারণ সে জানে দিশা একটু চঞ্চল প্রকৃতির মেয়ে। সে এসব কাজ করে মজা পায়, তার খুব আনন্দ লাগে। ঈশান ছাড়া আর কেউই তাকে ভালো করে চেনে না, আর চিনবেও না। দিশা বেয়াদবি করেছে ঠিক আছে, কিন্তু তাকে ছাড়া ঈশান থাকবে কি করে? এদিকে মা তো দিশার মুখ দেখবে না বলে প্রমিস করে বসে আছে। ঈশান খুবই ভেঙে পড়ল, কারণ সে বুঝতে পারছে দিশা নিশ্চয়ই অনেক কান্নাকাটি করছে। তাকে সে ছাড়া আর কেউই সামলাতে পারবে না। নিশ্চয়ই খাওয়া দাওয়াও করাও ছেড়ে দিয়েছে, কারণ দিশা সবার বোকা সহ্য করতে পারলেও ঈশানের বোকা সে কিছুতেই সহ্য করতে পারে না। ঈশান একটু চোখ বড় করে কথা বললেই সে এমন পাগলামি শুরু করে যে কেউই তাকে থামাতে পারে না। ঈশান আফসোস করতে লাগলো। আর আগের মাথায় তখন পাগলিটাকে কি বললাম, কে জানি এখন কি করছে। ঈশানের এত কষ্ট হচ্ছে যে কাউকে বোঝাতে পারছে না। সে মনে মনে ভাবলো, দিশা তুমিও কি আমাকে বুঝতে পারছো না? রাগের মাথায় না হয় অনেক কথাই বলেছি,
বাড়িতে আসতে বারণ করেছি, তাই বলে কি তুমি নিজের থেকে আসবে না? তুমিও যদি রাগ করে থাকো, আমিও যদি রাগ করে থাকি, তাহলে কে আমাদের মিল করে দিবে? তুমি প্লিজ এসো, আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। ঈশানের চোখে পানি এসে গেল। দিশা এর আগেও কলেজে অনেক ফাইজলামি করেছে ঈশানের সাথে, যার জন্য ঈশানকে অনেক অপমানিতও হতে হয়েছে। আর ঈশান রাগ করে দিশাকে অনেক বকেছিল, একবার তো দিশাকে চড়ও মেরেছিল। দিশা তখন যে কাণ্ড করেছিল তা সীমার বাহিরে। ঈশানের আজ সেসব ঘটনা মনে পড়ে গেল, আর দিশার জন্য দুশ্চিন্তা হতে লাগলো, রাগের মাথায় যদি খারাপ কিছু করে বসে।